আজকে আমাদের ওয়েবিনারের মূল প্রতিপাদ্য বিষয় বা টপিকটা হচ্ছে হাউ টু রাইট এ রিসার্চ প্রপোজাল ফর সায়েন্টিফিক রিসার্চ প্রজেক্ট। একাডেমিক বা রিসার্চ ফিল্ডে একটি হাই কোয়ালিটি রিসার্চ প্রপোজাল তৈরি করা কতটা ক্রুশিয়াল তা একজন গবেষক হিসাবে আমি প্রতিনিয়ত অনুধাবন করি। সো আজ আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই স্কিলটা নিয়ে ডিটেলস আলোচনা করব। সো আজকে আমাদের এই ওয়েবিনারের ফ্যাসিলিটেটর হিসেবে যিনি থাকবেন ডক্টর এলাহি খন্দকার স্যার। একজন গভর্নেন্স এন্ড পলিসি এক্সপার্ট হিসেবে কাজ করছেন বাংলাদেশ সেন্টার ফর হেলথ স্টাডিজে এবং একই সাথে আমাদের সেন্টার ফর বায়ো হেলথ রিসার্চের একজন অনারেবল সুপারভাইজার। সো আমি আর বেশি কথা বলবো না। সো আমরা এখন স্যারকে মাইকটা দিয়ে সেশনটা শুরু করার জন্য স্যারকে অনুরোধ করব। আর সেশন শুরু করার আগে সবাই একটু মাইক্রোফোনটা অফ করে রাখবেন যাতে নেসেসারি কোনো নয়েজটা না হয়। আর সেশনটা শুরু করার আগে আরেকটা ছোট্ট একটা ব্রিফ আপনাদেরকে দিয়ে রাখি। আমাদের চ্যাট বক্সে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়েছি, যেখানে আমরা প্রতিনিয়ত কিছু ফ্রি সেশনের আয়োজন করার লক্ষ্যে একটা গ্রুপ ক্রিয়েট করেছি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সেই গ্রুপে সবাই একটু অ্যাটেন্ড করবেন। আর আমাদের সেন্টার ফর বায়ো হেলথ রিসার্চের পক্ষ থেকে যারা রিসার্চ ফিল্ডে অ্যাপ্লাইড ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং শিখতে চান তাদের জন্য একটা এক্সক্লুসিভ কোর্স আমরা অফার করতেছি অ্যাপ্লাইড ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং সম্পর্কে। সেটা যারা ইন্টারেস্টেড তারা আমাদের একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেটা কাইন্ডলি ফিল আপ করে দেবেন। এই তো, এখন আমি স্যারকে কর্ডিয়ালি অনুরোধ করব আপনি আপনাকে আসলে সেশনটা কন্ডাক্ট করার জন্য। আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি আর কি। থ্যাংক ইউ ইসমাইল। আমি একটু শেয়ার করে নিচ্ছি স্ক্রিনটা। আচ্ছা, এখনো স্যার আমি আপনাকে হোস্ট করি নাই তো, 1 মিনিট এখন। হুম, জি স্যার, আপনি এখন শুরু করতে পারেন। আমার স্লাইড কি দেখা যাচ্ছে ইসমাইল? জি ভাইয়া, আপনার স্লাইডটা দেখা যাচ্ছে এবং কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। I feel honor and privilege to present my research proposal presentation. Distinguished participants, ladies and gentlemen, there are a lot of future policymaker, researcher, development partners, and diverse stakeholder in our research webinar. I extend my heartiest felicitation from core of my heart to join such kind of webinar in spite of your busy schedule. As far you know that we want to develop a research ecosystem because research is conducted isolatedly. We are trying to coordinate research for policy making purpose. In our country, most of the policy are taken regarding assumption based, but we are trying to ensure the policy making from assumption based to evidence based policy making. This is called the paradigm shift. As far you know, also know that in our geopolitical and societal changes are very much complex. It is very much complex issue, so there is badly needed for research for innovation and the societal well-being. আমি বোথ মেথডেই কথা বলছি। এখানে অনেক বাহিরের হোস্টও আছেন, গানা থেকে জয়েন করেছেন, ইউএসএ থেকে, আর অধিকাংশই আমাদের বাংলাদেশ থেকে। আমি এই জন্য দুটো মেথডই বাংলা এবং ইংলিশে কন্টিনিউ করব। আমরা আমাদের আজকের যে রিসার্চ প্রপোজালের যে আউটলাইন, এখানে আমাদের 60 স্লাইড থাকবে। সেই স্লাইডটাকে আমরা 4টা ভাগে ভাগ করেছি। 1 থেকে 20 নাম্বার স্লাইড ইন্ট্রোডাক্টরি ডিসকাশন রিগার্ডিং রিসার্চ, 21 থেকে 36 লিটারেচার ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা হবে, আর 37 থেকে 42 লিটারেচার রিভিউ, 43 থেকে 53 মেথোডোলজি নিয়ে আলোচনা করব, আর 54 থেকে 60 কিভাবে একটা রিসার্চ প্রপোজালের ওয়ার্ক প্ল্যান, বাজেট এন্ড রেফারেন্সিং রাইট আপ করবে, সেই সেই জিনিসটা আমি আলোচনা করব। আমি আমার রিসার্চ রিলেটেড আলোচনায় যাওয়ার আগে আপনাদের সাথে আমার দুটো রিফ্লেকশন, দুটো এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেটা হচ্ছে, আপনারা জানেন যে রিসার্চ আমরা কেন করি। রিসার্চ ইজ এ রেসপন্সিবিলিটি ফর দ্য সোসাইটি। তা আমি এখানে, আপনারা জানেন হু ইজ দ্য
ফাদার অফ ফিলোসফি সক্রেটিস। এই সক্রেটিসের যে দুটো কাজ ছিল প্রাণিধানযোগ্য, তার একটি কাজ ছিল সত্যানুসন্ধান, ফ্যাক্ট ফাইন্ডিং করা, আর দ্বিতীয় কাজটি ছিল জ্ঞানানুশীলন, কগনিটিভ প্র্যাকটিস করা। তো আমরা মনে করছি ফ্রম এনশিয়ান্ট পিরিয়ড টু অ্যাডভান্স পিরিয়ডে এই যে সত্যানুসন্ধান এবং জ্ঞান অনুশীলনে আমাদেরকে রিসার্চে ফোকাস করতে হবে। এবং আপনারা জানেন আমাদের যে কবি গুরু রবি ঠাকুর, ওনার একটা কবিতা ছিল, উনি রিসার্চের পার্সপেক্টিভেই সেই কবিতার দুটো লাইন আমি বলতে চাচ্ছি। উনি বলেছিলেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমাদের আলটিমেট গোল হচ্ছে এই রিসার্চের মাধ্যমে সত্যকে উদ্ঘাটন করা। এমনকি আপনারা জানেন যে আমাদের যে থিওলজিক্যাল পার্সপেক্টিভ, যে কোরআনের সূরা আল ইমরান 110-এর যে আয়াতে স্পষ্ট আছে যে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মিরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে, বেস্ট ক্রিয়েচার অফ দি ক্রিয়েটর। কেন? যেন তোমরা ভালো কাজ করো, ভালো কাজের উপদেশ দাও, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ রাখো। আমরা আশা করি এই রিসার্চের মাধ্যমে আমরা এই ভালো কাজের উৎসাহটা দিব। আমি আমার সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছি। আমি ডক্টর এমডি ইলাহি খন্দকার, আমি গভর্নেন্স এন্ড পলিসি এনথিউসিয়াস্ট, বাংলাদেশ সেন্টার ফর হেলথ স্টাডিজে আছি, আর সেন্টার ফর বায়ো হেলথ রিসার্চ বাংলাদেশেও আমি অ্যাডভাইজারি রোল প্লে করি। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা আমাদের দেশে একটা রিসার্চ ইকোসিস্টেম গড়ে তুলতে চাই। রিসার্চ ইকোসিস্টেমে যেন আমরা আমাদের যে রিসার্চের মাধ্যমে যে জেনারেটেড এভিডেন্স জেনারেটেড হবে, সেই এভিডেন্স গুলো আমরা পলিসি, প্র্যাকটিস এবং প্রোগ্রামে ব্যবহার করতে পারি। আমরা আমাদের সেকেন্ড স্লাইডে যাচ্ছি। এটা হচ্ছে রিসার্চ প্রপোজালের একটা আউটলাইন। আপনারা আপনারা এখানে অনেকেই জানেন যে রিসার্চ প্রপোজালে এখানে অনেকে আমাদের ডক্টরেট, পোস্ট ডক্টরেট লোকজন আছে। আমি মনে করি ওনাদের সামনে খুব বেশি কথা বলা উদ্ধত্তপূর্ণ আচরণ। কিন্তু আমাদের যারা নিউ ফাইট আছে, আর্লি এবং মিড লেভেল রিসার্চ কেরিয়ারে যারা আছে, তাদের জন্য আমার কথা বলা। আর বাকি যারা এক্সপার্টিজ আছেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা একটা রিসার্চ প্রপোজাল বলতে কি বোঝাচ্ছি? একটা রিসার্চ প্রপোজাল হচ্ছে একটা ডকুমেন্ট যেখানে এক্সপ্লেইন করবে হোয়াট ইউ ইন্টেন্ড টু রিসার্চ, ওয়াই দ্য রিসার্চ ইজ ইম্পর্টেন্ট, এন্ড হাউ ইউ প্ল্যান টু কন্ডাক্ট ইট। এটা হচ্ছে আমাদের রিসার্চ প্রপোজালের মূল পার্ট। রিসার্চ প্রপোজালে কিছু ভাইটাল কম্পোনেন্ট বা কন্টেন্ট থাকে, যেমন আমরা একটাকে টাইটেল বলি, সেকেন্ড ইন্ট্রোডাকশন থাকে, ইন্ট্রোডাকশনের মধ্যে ব্যাকগ্রাউন্ড, স্টেটমেন্ট অফ দি প্রবলেম, অবজেক্টিভ অফ দি স্টাডি, রিসার্চ কোশ্চেন বা হাইপোথিসিস। তারপরে সেকেন্ড পার্টটাতে থাকে লিটারেচার রিভিউ, থার্ড পার্টে থাকে মেথোডোলজি, ফোর্থ পার্টে থাকে রেজাল্ট অথবা অ্যানালাইসিস, তারপরে ওয়ার্ক প্ল্যান, টাইমলাইন, বাজেট এন্ড রেফারেন্সেস। আমরা ওয়ান বাই ওয়ান এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখন তাহলে প্রথম যে একেবারে লেইমেন পার্ট থেকে ইন্ট্রোডাক্টরি কথাবার্তাগুলো, এগুলো আমরা 1 থেকে 20টা স্লাইড করার পরে একটা ছোট করে আপনাদের জন্য একটা পজ দিব। আমরা আসি, যেহেতু আমরা রিসার্চ নিয়ে কথা বলি, আমরা চেষ্টা করি হোয়াট ইজ রিসার্চ। আপনারা জানেন এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে যারা ইন্টারন্যাশনালি রেপুটেড রিসার্চ অর্গানাইজেশন প্ল্যাটফর্ম আছে, তাদের অনেক ডেফিনেশন আছে। কিন্তু আমরা মনে করি যারা নিউফাইট বা আর্লি রিসার্চ কেরিয়ার, তাদের এইভাবে জানা উচিত যে রিসার্চ none can be considered as a scientific research unless it contributes to a body of science and it follows the scientific method। তার মানে আমরা বলছি তার দুটো কোয়ালিটিকে সে ফুলফিল করতে হবে, একটা বডি অফ সায়েন্স হবে আর একটা সায়েন্টিফিক মেথড হবে। এখন আমরা যখন এখানে সায়েন্সের শব্দটা নিয়ে আসি, ইউজুয়ালি আমরা অনেকে মনে করি তাহলে সোশ্যাল সায়েন্স, ইজ ইট সায়েন্স? আমরা এই জায়গায় চেষ্টা করব এক্সপ্লেনেশন বা ইলুসিডেশন দেওয়ার, যে সোশ্যাল সায়েন্সেও আমরা কিভাবে কাজ করব। এখন আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়ে আসি, আমরা সবাই জানি যে সায়েন্স কাকে বলে। আমরা বলি সায়েন্স রেফার্স টু আ সিস্টেমেটিক
an organized body of knowledge in any area of inquiry that is acquired using the scientific method. তার মানে আমরা বলছি এটা সিস্টেমেটিক এন্ড অর্গানাইজড বডি অফ নলেজ হবে, আর এটা আমরা বলছি আরেকটা সায়েন্টিফিক মেথডকে ফলো করতে হবে। আমরা সায়েন্টিফিক মেথডটা পরে কথাবার্তা বলবো। আমরা এখন সায়েন্সের মধ্যে সায়েন্স ক্যান বি ডিভাইডেড ইন টু পার্টস। ওয়ান উড বি দ্য ন্যাচারাল সায়েন্স, অ্যানাদার উড বি দ্য সোশ্যাল সায়েন্স। এখন আমরা ন্যাচারাল সায়েন্সকে যদি একটু ক্লারিটি দেই আপনাদের সুবিধার্থে, ন্যাচারাল সায়েন্সকে আমরা জানি এটা তিনটা পার্ট আছে। একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, একটা হচ্ছে আর্থ সায়েন্স, একটা হচ্ছে লাইফ সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স অল অ্যাবাউট দ্য ফিজিক্যাল অবজেক্ট এন্ড ফেনোমেনা নিয়ে, যেমন সেটা ফিজিক্স, সেটা কেমিস্ট্রি এবং অ্যাস্ট্রোনমি। আপনারা জানেন ফিজিক্সে এনার্জি এবং ম্যাটার নিয়ে, ফিজিক্সে হচ্ছে এনার্জি এবং অবজেক্ট নিয়ে কাজ করে, কেমিস্ট্রিতে ম্যাটার নিয়ে কাজ করে, অ্যাস্ট্রোনমিতে সিলেস্টিয়াল বডি নিয়ে কাজ করে। এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। আর আর্থ সায়েন্স হচ্ছে কোনটা, যেটাকে আমরা বলছি জিওলজি এবং ম্যাটেরিওলজি, ভূতত্ত্ববিদ্যা এবং হচ্ছে আবহাওয়াবিদ্যা। এই পার্টটা হচ্ছে আর্থ সায়েন্সে পড়ে। আর কোনটা লাইফ সায়েন্স, লাইফ সায়েন্সের মধ্যে আমাদের বায়োলজি, জুলজি, বোটানি এই পার্টটা আসে। এখন আমরা ধরেন সোশ্যাল সায়েন্সে আসি। সোশ্যাল সায়েন্সের মধ্যে আমরা জানি সোশ্যাল সায়েন্স হচ্ছে যেখানে পিপল, সোসাইটি এবং স্টেট, ফার্ম, অর্গানাইজেশন নিয়ে কথাবার্তা বলেন। যেমন আমরা সাইকোলজি জানি, যেখানে বিহেভিয়ার নিয়ে আলোচনা হয়। সোশিওলজি জানি, যেখানে সোসাইটাল স্ট্রাকচার, প্যাটার্ন, ভ্যালুস নিয়ে আলোচনা করে। ইকোনমিক্স আমরা পার্টিকুলারলি জানি, যেখানে আমরা জানি যে আমাদের রিসোর্সের কিভাবে অপটিমাম ইউটিলাইজেশন করব, সেখানে আলোচনা করে। পলিটিক্যাল সায়েন্সের ব্যাপারটা আমরা জানি যে একটা রাষ্ট্রের যে স্টেট অ্যাফেয়ার্স গুলো, গভর্নেন্স, পলিসি কিভাবে হবে সেটা ঠিক করে। তারপরে আমরা অ্যানথ্রোপোলজির কথা বলতে পারি, কিভাবে যে টোটাল একটা যে হিউম্যান হিস্ট্রির যে ইভলিউশনটা সেটা নিয়ে কাজ করে হচ্ছে অ্যানথ্রোপোলজি। আমরা যদি সায়েন্স এন্ড সায়েন্টিফিক রিসার্চে যাই, আমরা জানি রিসার্চের সায়েন্টিফিক নলেজ, আমরা বলেছি সায়েন্টিফিক নলেজটা কি হবে। আমাদের পরে আরেকটা অংশ বাকি থাকবে সায়েন্টিফিক মেথড। এখন সায়েন্টিফিক নলেজ, দ্য পারপাস অফ সায়েন্স ইজ টু ক্রিয়েট সায়েন্টিফিক নলেজ। আপনারা জানেন যে আমাদের যে টোটাল শিক্ষা ব্যবস্থার তিনটা পার্ট আমরা বলি, একটা হচ্ছে নলেজ জেনারেশন, নলেজ ডিসেমিনেশন, নলেজ অ্যাপ্লিকেশন। তো সায়েন্টিফিক নলেজ জেনারেশনের কাজটা ইউজুয়ালি ইউনিভার্সিটি গুলো করে থাকে। Scientific knowledge refers to a generalized body of laws and theories to explain a phenomenon or behavior of interest that are acquired using the scientific method. এখন এখানে একটা কথা আছে, লস, থিওরিজ, এই শব্দগুলো একটু কঠিন শব্দ। আপনারা এই জার্গন গুলো নিয়ে খুব বেশি টেন্সড হওয়া দরকার নাই, আমি ক্লারিটি দিচ্ছি। যেমন আমরা যখন একটা রিসার্চে হাইপোথিসিস জেনারেট করি, হাইপোথিসিসটা কেন জেনারেট করি, আমরা একটা টেস্টেবল প্রিডিকশন করতে চাই যে আমি যেই হাইপোথিসিসটা নিচ্ছি সেটা কি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা। এই হাইপোথিসিস থেকে আমাদের থিসিস হয়, থিসিস থেকে আমাদের থিওরি হয়, এই থিওরি থেকে আমাদের ল হয়, লস গুলো, এই লস থেকে আমাদের আলটিমেটলি প্রিন্সিপাল হয়। আপনারা জানেন যে এই যেমন যারা ক্লিনিক্যাল মেডিসিনে আছেন, বায়োমেডিক্যাল সায়েন্সে আমাদের একটা বই পড়ানো হয় যে প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস অফ মেডিসিন। তার মানে দিস অল আর প্রিন্সিপালস। এটা হাইপোথিসিস, থিসিস, থিওরি, লস, তারপরে প্রিন্সিপালে আসে। এখন আমরা আপনাদেরকে একটু লস এন্ড থিওরিস নিয়ে একটু আলোচনা করতে চাই। যেমন লস হচ্ছে আর অবজার্ভ প্যাটার্ন অফ ফেনোমেনা অর বিহেভিয়ার্স, while theories are systematic explanation of the underlying phenomenon or behavior. যেমন আপনাদের থিওরির কথা যখন মনে আসে, আমাদের কাছে থিওরি অফ ইভলিউশন, যেটা ডারউইনের অরিজিন অফ স্পিসিস যে বইটি ছিল, এটা হচ্ছে একটা থিওরি। তারপরে আমরা যেমন জার্ম থিওরির কথা জানি,
লুই পাস্তুরের ইনফেকশাস ডিজিজ থিওরি, আমরা বিগ ব্যাং থিওরির কথা জানি স্টেফেন হকিংসের, আমরা থিওরি অফ রিলেটিভিটির কথা জানি আলবার্ট আইনস্টাইনের, এবং আমরা রিসেন্টলি কোয়ান্টাম মেকানিক্স থিওরির কথাও জানি। এগুলো হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের। আবার সোশ্যাল সায়েন্সেও থিওরি আছে, যেমন কনফ্লিক্ট থিওরি, সোশ্যাল এক্সচেঞ্জ থিওরি। তারপরে আমরা লসে চলে আসি। লসের মধ্যে যেমন আমরা নিউটনস ল অফ মোশন জানি, লস অফ ইউনিভার্সাল গ্রেভিটেশন, এটাও নিউটনের ল আমরা জানি। মেন্ডেলিয়ান ল সম্পর্কে আমরা জানি যে মেন্ডেলিয়ান ল এর ল অফ ডোমিনেন্স, ল অফ অ্যাসর্টমেন্ট, ল অফ আমাদের এখানে যে ডেভিয়েশন, এই যে তার যে তিনটা ল, তার মানে আমরা যখন একটা সায়েন্টিফিক নলেজে ফরম্যাট করব, আমি যেটা একটু ডিসকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা হাইপোথিসিস থেকে কিভাবে হাইপোথিসিসটাকে থিসিসে কনভার্ট করে, তারপরে থিওরি বিল্ডিং বা থিওরি টেস্টিং, তারপরে লস, তারপরে প্রিন্সিপালে কানেক্ট করব। এই লিঙ্কটা আপনাদেরকে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের এই থিওরি থেকে কিভাবে, হাইপোথিসিস থেকে কিভাবে প্রিন্সিপালে কানেক্ট হয়। এখানে আসেন যে আমরা যেটা বলছি সায়েন্স, আমরা সায়েন্টিফিক রিসার্চটা এখানে আমাদের নিচের যে ডায়াগ্রামটা দেখেন, যে থিওরি আর অবজারভেশন, নিচের যে পার্টটা, এই থিওরি অবজারভেশনে আপনারা এখানে যেহেতু অনেকেই ডক্টরাল পোস্ট ডক্টরাল লোকজন আছেন, ওনারা এই ব্যাপারটা অনেক ভালো জানেন যে আমরা বলি ডিডাকটিভ রিজনিং, ইন্ডাকটিভ রিজনিং, কিন্তু যারা এটা আর্লি বার্ড রিসার্চার তাদের জন্য এটা এখন মনে রাখা দরকার নাই যে আমরা একটা অবজারভেশন থেকে কিভাবে থিওরি বিল্ডিং করতে পারি বা থিওরি টেস্টিং করতে পারি। তা আমরা যদি এটা স্পেসিফিক থেকে জেনারেলে যাই, আমরা এটাকে বলি ডিডাকটিভ রিজনিং। আবার যদি আমরা জেনারেল থেকে স্পেসিফিকে আসি, এটাকে বলি আমরা ইন্ডাকটিভ রিজনিং। আমি এখানে একটা ছোট স্টোরি শেয়ার করতে চাই। দেখেন, রিসার্চার হওয়ার জন্য আপনাকে যে অনেক মেথোডোলজিক্যাল বা সাইন্টিফিক জার্গন জানা দরকার তা না। দেখেন, একজন ডক্টর অ্যাটেন্ডেন্ট একটা রিসার্চের একটা অবজারভেশন দিয়ে কিভাবে রিসার্চ করেছেন, এটা আমি একটু শেয়ার করতে চাই আপনাদেরকে। একজন কার্ডিওলজিস্টের অ্যাটেন্ডেন্ট হসপিটালের, উনি খেয়াল করে দেখলেন যে ওনার যে চেয়ারগুলো আছে, ওনার যে পেশেন্টরা এসে বসে, উনি প্রতি বছর এটা 2বার করে চেয়ারগুলোকে চেঞ্জ করতে হয়, কারণ চেয়ারের যে এজ গুলো আছে, প্রান্ত কর্নার, এগুলোকে টিয়ারিং করে ফেলে ফোমের চেয়ার। আর অন দি আদার হ্যান্ড তার অপোজিটে আরেকজন অ্যাটেন্ডেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টরের অ্যাটেন্ডেন্ট, উনি দেখলেন যে না, তার চেয়ারগুলো 2 বছর পর পর চেঞ্জ করে। পরে একজন অ্যাটেন্ডেন্ট খেয়াল করলেন যে না, তাহলে আমার এই অবস্থাটা কেন হচ্ছে। তারপরে উনি একটা কনক্লুশন ড্র করলেন ফ্রম হিজ ডিপ অবজারভেশন, যে যারা কার্ডিয়াক পেশেন্ট তারা হচ্ছে টাইপ 1 পার্সোনালিটির হয়, তাদের ভিতরে রেস্টলেসনেস কাজ করে। সুতরাং ওরা যখন বসে থাকে তারা সেটেল ডাউন থাকতে পারে না, তারা আনসেটেলড মুভমেন্ট করে। দেন এটা আপনারা জানেন হার্টসের যে দি হার্ট টেক্সট বুক, তারপরে এটাকে প্রিন্সিপাল হিসেবে অ্যাড করে নিয়েছে যে রাইট, টাইপ 1 পার্সোনালিটি কুড বি দ্য রিস্ক ফ্যাক্টর ফর দ্য করোনারি আর্টারি ডিজিজ। আমি এটা বলে বুঝাতে চাচ্ছি যে আপনারা যারা রিসার্চ করেন, আপনারা হয়তো ইউ মাইট নট deep experience about the statistical, methodological or philosophical dimension, but never be frustrated or bored. আপনার ছোট একটা অবজারভেশনও একসময় হয়তো এই রিসার্চে কন্ট্রিবিউট করবে। আমরা পরের স্লাইডে যে সাইন্টিফিক মেথড এর কথাটা বলছি, আমরা বলছি যে আমার ডিসক্রেশনারি মেথডকে আমি রিসার্চ বলবো না। এই মেথডটা অবশ্যই একটা সাইন্টিফিক মেথডকে কমপ্লাই করতে হবে, ফলো করতে হবে। সেই সাইন্টিফিক মেথডটা হতে হবে লজিক্যাল, কনফার্মেবল, রিপিটেবল এন্ড স্ক্রুটিনাইজেবল। স্ক্রুটিনাইজেবল ওয়ার্ডটাকে আমি একটু ক্লারিটি দিচ্ছি যে আমি যে কাজটা করছি এটা আদার্স কোনো পিয়ার, আমরা যেটাকে পিয়ার রিভিউ বলি, আমার এই সমকক্ষের একজন এক্সপার্ট দিয়ে এটাকে আমরা স্ক্রুটিনি করতে পারবো। এমন না যে আমরাই শুধু, আমি যে কাজটা করব এটা আর অন্য কেউ পারবে না, এমন হবে না। সাইন্টিফিক মেথডে ইট শুড বি স্ক্রুটিনাইজেবল।
আমরা এখানে আপনাদের জন্য একটা চেষ্টা করেছি, একটা ডিকু পিরামিড বলে এটাকে, ডিকু মডেল, যে আমরা যেহেতু রিসার্চে আসছি, যে আমরা কিভাবে একটা ডিকু মডেলটাকে ইনকর্পোরেট করব রিসার্চে। আপনারা জানেন ডিকু মানে হচ্ছে ডেটা, ইনফরমেশন, নলেজ এন্ড উইজডম। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব। যেমন একটা ভেরিয়েবল হচ্ছে এইজ। তা আমি বললাম একটা বাচ্চার এইজ 4, এই 4 হচ্ছে আমার একটা ডেটা। কিন্তু 4 যখন আমি 4 in years এই ডেটা ইটসেলফ নাথিং, এটা মিনিংলেস। কিন্তু আমরা যখন এই ডেটাটাকে ট্রান্সফর্ম করব ইনফরমেশনে, আমরা যখন বলবো 4 in years, তখন আমরা বুঝবো এটা হচ্ছে একটা শিশুদের চাইল্ড চাইল্ড যে ডিজিজ প্রোন যে টাইম, সেই ডিজিজ প্রোন টাইমের মধ্যে পড়ছে, মানে এটা একটা মিনিং দিচ্ছে। তারপরে যখন আমরা এটা নলেজে নিব, এটা নলেজ হবে যে এই ইনফরমেশনটা আমাকে, ইনফরমেশন ইটসেলফ টেলস দ্য স্টোরি অ্যাবাউট দ্য ডেটা অর ভেরিয়েবল। যে আমরা বুঝলাম যে না, 4 বছর হচ্ছে এটা একটা ভালনারেবল টু চাইল্ড ডিজিজ এইজ। আর উইজডম কি? এই নলেজটাকে দিয়ে যখন আমি কোনো অ্যাপ্লিকেশন করব, যেমন আমি তাহলে আন্ডার 5 চাইল্ড এজের যে ডিজিজ গুলো আছে, আমি চাইলে তার জন্য ইপিআই যে স্কেজুয়েল, আমি এই নলেজটা অ্যাপ্লিকেশন করতে পারি। রিসেন্টলি আমাদের যে আউটব্রেক হচ্ছে একটা মিজেলসের, এই যে ইমিউনাইজেশনের কারণে, এই যে আমি ইনফেকশাস ডিজিজের প্যাটার্নটা বুঝে আমি এই যে নলেজটাকে অ্যাপ্লিকেশন করব, এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে উইজডম। আমাকে যে ইনসাইট দিবে, ইনসাইট যখন আমি অ্যাপ্লিকেশন বা ইউটিলাইজেশন করব, দেন এটা হবে উইজডম। এই জন্য আমি এখানে চেষ্টা করেছি আপনাদেরকে ডিকু পিরামিডটাকে এক্সপ্লেইন করার। আমরা তারপরে আসছি ডাইমেনশন অফ রিসার্চে। আপনারা জানেন কোনো একটা নেশন ডেভেলপ করার জন্য রিসার্চ খুবই অনস্বীকার্য। রিসার্চের আমরা বলছি যে প্রবলেমটাকে আইডেন্টিফাই করার জন্য রিসার্চ, যেমন এক্সপ্লোরেটরি রিসার্চ হচ্ছে টু আইডেন্টিফাই দ্য প্রবলেম। আবার ডেসক্রিপটিভ বা কনস্ট্রাকটিভ রিসার্চ হচ্ছে টু আইডেন্টিফাই দ্য সলিউশন অফ এ প্রবলেম। তার মানে প্রবলেমের সলিউশনও আমাকে রিসার্চ করতে হবে। আর এক্সপ্লেনেটরি এবং এম্পিরিক্যাল রিসার্চ হচ্ছে আমার যে সলিউশনটা আছে, সেই সেই সলিউশনটা কি ফিজিবল কিনা। যদি এমন হইতে পারে আমি এই সলিউশনটাকে অ্যাফোর্ডেবল না, তখন আমি আমাকে একটা অল্টারনেটিভ সলিউশনে যেতে হবে। তার মানে স্টাইল অফ রিসার্চে যে কথাটা, মেসেজটা ক্লিয়ার হচ্ছে যে টু আইডেন্টিফাই প্রবলেম, টু আইডেন্টিফাই দ্য সলিউশন অফ এ প্রবলেম, টু আইডেন্টিফাই দ্য ফিজিবিলিটি অফ সলিউশন অফ প্রবলেম। তারপরে আমরা পারপাস অথবা ফোকাস অফ রিসার্চ বলছি। আপনারা সবাই এটা জানেন যে বেসিক রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ। বেসিক রিসার্চ যত বেশি অ্যাডভান্সমেন্ট হবে, অ্যাপ্লাইড রিসার্চ তত বেশি ইমপ্রুভমেন্ট করবে। যেমন আমাদের দেশে বেসিক রিসার্চের পরিমাণটা খুবই কম, সুতরাং আমাদের বেসিক রিসার্চেও খুব বেশি ফোকাস করা উচিত। যেমন বেসিক রিসার্চে যদি আমরা ডেভেলপ করতে পারি, আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, মেডিকেল সায়েন্স, বায়োটেকনোলজি, ন্যানো টেকনোলজি, কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজিতে আমরা এই অ্যাপ্লাইড রিসার্চে ফোকাস করতে পারবো। দেন হচ্ছে আমরা একটু ডাইমেনশন অফ দি রিসার্চটা বলার চেষ্টা করছি। টাইম ডাইমেনশন, যেমন আমরা জানি একটা ক্রস সেকশনাল একটা সিঙ্গেল পয়েন্ট অফ টাইমে হয়। আর লঙ্গিচুডিনালটা টাইম সিরিজ হইতে পারে, এটা প্যানেল হইতে পারে, এটা কোহর্ট হইতে পারে, এবং এটা কেস স্টাডিজ হইতে পারে। মানে আমরা একটা সিঙ্গেল পয়েন্ট অফ টাইমেও নিতে পারি, ওভার দ্য টাইমেও নিতে পারি, প্রোস্পেক্টিভ নিতে পারি, রেট্রোস্পেক্টিভ নিতে পারি, আমরা প্যানেল ডেটা করেও নিতে পারি। এখানে হচ্ছে আমাদের একটু টাইম সেকশন নিয়ে আলোচনাটা। এখানে হচ্ছে আমরা একটু ডেটা কালেকশন টেকনিক নিয়ে কথাবার্তা বলছি। যেমন আপনারা সবাই জানেন যে রিসার্চের কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দুইটা পার্ট আছে। তো কোয়ান্টিটেটিভ পার্টের জন্য কিছু টেকনিক টুলস গুলো আলাদা হয়, যেমন সার্ভে থাকে, কোয়ান্টিটেটিভ কন্টেন্ট অ্যানালাইসিস থাকে, এক্সিস্টিং স্ট্যাটিস্টিক্স থাকে, এক্সপেরিমেন্ট থাকে, অবজারভেশন থাকে। আবার কোয়ালিটেটিভে ইন্টারভিউ থাকে, ইনডেপথ কি ইনফরমেন্ট ইন্টারভিউ, ফোকাস গ্রুপ ডিসকাশন থাকে, পার্টিসিপেটরি অবজারভেশন থাকে, ফিল্ড রিসার্চ থাকে, হিস্টোরিক্যাল রিসার্চ থাকে, কোয়ালিটেটিভ কন্টেন্ট অ্যানালাইসিস থাকে। আমরা আমরা এইখানে 3টা
পয়েন্টকে খুব ফোকাস করতে পারছি। আপনারা যারা আর্লি বার্ড রিসার্চার, যারা রিসার্চে এ হাতেখড়ি হবে, তাদের জন্য আমরা এই পয়েন্টটাকে খুব ফোকাস করছি। আর এখানে অনেকেই এক্সপার্ট লোকজন আছেন, ওনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এখানে আমার কোনো দৃষ্টতা হয়। রিসার্চের ক্ষেত্রে আমরা ট্রিপল লেন্স ডেভেলপ করার কথা বলি, 3টা লেন্স। আজকের ওয়েবিনার থেকে যদি আপনাদের এই 3টা শব্দকে এমবেডেড করতে পারেন ফর ইউর ইন্টেলেকচুয়ালিটি, দেন ইট কুড বি এনাফ ফর ইউ। এই 3টা ওয়ার্ড, 3টা লেন্স হচ্ছে একটা ফিলোসফিক্যাল ডাইমেনশন, আরেকটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডাইমেনশন, আর একটা হচ্ছে মেথোডোলজিক্যাল ডাইমেনশন। আমি এই 3টা পয়েন্ট শেষ করার পরে আপনাদেরকে একটা পজ দিব। এখন আমি এক একটা পার্ট করে আমি চেষ্টা করব এটা এক্সপ্লেইন করার। ফিলোসফিক্যাল, স্ট্যাটিস্টিক্যাল, মেথোডোলজিক্যাল। ফিলোসফিক্যালের মধ্যে আপনারা জানেন যে এখানে অন্টোলজি এবং ইপিস্টেমোলজির যে রোল টু কন্ডাক্ট রিসার্চ খুবই ক্রুশিয়াল রোল প্লে করে। আর স্ট্যাটিস্টিক্যালের মধ্যে ডেসক্রিপটিভ ইনফারেন্সিয়াল, এটা এটা আমি চেষ্টা করব বলার জন্য। আর মেথোডোলজিক্যাল পার্টটা, রিসার্চ অ্যাপ্রোচটা আমরা এক্সপ্লেন করব। এখন আমরা লেটস মুভ ওয়ান বাই ওয়ান। আমরা ফিলোসফিক্যাল ডাইমেনশন থেকে দুটো ওয়ার্ডকে পিক করার চেষ্টা করেছি, একটা হচ্ছে অন্টোলজি আর একটা হচ্ছে ইপিস্টেমোলজি। আমি যদি অন্টোলজিটা আপনাদেরকে একটু আইডিয়াটা দেওয়ার চেষ্টা করি, যে অন্টোলজি হচ্ছে হোয়াট ইজ দ্য রিয়েলিটি, আমার এক্স্যাক্টলি রিয়েলিটিতে কি আছে, কি হচ্ছে এখন। যেমন আমি যদি আপনাদেরকে এখানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে এটা এক্সপ্লেন করতে চাই, যেমন আগে আমাদের দেশে জেন্ডার বেসড ভায়োলেন্সের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট কজ ওয়াজ ডাউরি এক্সিকিউশন, মানে যৌতুকের উপরে যৌতুকের কারণে নির্যাতন ছিল। অথচ আপনারা দেখেন রাইট নাও এটা কিন্তু শিফটিং হয়েছে, এটাকে আমরা বলি চেঞ্জিং ডাইনামিক্স। এটা এখন অনেকটা এই যে আপনি এই জেন্ডার বেসড ভায়োলেন্স, এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স অথবা মোবাইলের যে কানেক্টিভিটির কারণে টেকনোলজিক্যাল ইনভলভমেন্টটা চলে আসছে। এখন রিসার্চারকে অন্টোলজিক্যাল এক্সপ্লেনেশনটা দেখতে হয় যে আমার রিয়েলিটিতে এখন কি হচ্ছে। আমার কোনো রিসার্চার যদি সেই পাস্ট জেন্ডার বেসড ভায়োলেন্সের কজ ধরে কাজটা করেন, তাহলে উনি এই কাজটা থেকে প্রপার ইন্টারভেনশন যে ডেভেলপমেন্ট ইন্টারভেনশনটা ডিজাইন করবেন, এটা হয়তো ভালো রেজাল্ট না হতেও পারে। সেক্ষেত্রে তখন উনি চেঞ্জিং ডাইনামিক্স, এখন রিয়েলিটিতে কি এক্সিস্ট করে, অন্টোলজিক্যাল পার্সপেক্টিভটা উনি নিয়ে আসার চেষ্টা করবেন। আমি যদি এখন একটু এপিস্টেমোলজিক্যাল পার্সপেক্টিভটা আপনাদেরকে বলতে চাই, এপিস্টেমোলজির সবচেয়ে ভালো ডেফিনিশন দিয়েছিলেন প্লেটো। প্লেটোকে বলা হয়েছিল হোয়াট ইজ নলেজ। প্লেটো বলেছিলেন যে নলেজ ইজ এ ট্রু জাস্টিফাইড বিলিফ। তার মানে যখন একটা কোনো কিছু নলেজ হবে, নলেজের জন্য এই 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করা ম্যান্ডেটরি এবং এটা খুবই এসেনশিয়াল। একটা হবে ট্রু, একটা হবে জাস্টিফাইড, একটা হবে বিলিভ। এই এপিস্টেমোলজি হচ্ছে স্টাডি অফ নলেজ, যে আপনি যে নলেজ জেনারেট করবেন, আপনার এই জেনারেটেড নলেজ এটা কি সোসাইটির সাথে ইজ দেয়ার এনি অ্যালাইনমেন্ট, অথবা পিপলের কি এটা বিলিফ আছে, বা বিলিফটা কি ট্রু বিলিফ, বিলিফটা কি ইজ ইট জাস্টিফায়েবল। এটা হচ্ছে আমরা এপিস্টেমোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে আমরা বোঝার চেষ্টা করি। আমরা অন্টোলজি ইপিস্টেমোলজির উপরে এখানে একটু মানে শক্ত শক্ত কথাবার্তা আছে, আমি চেষ্টা করছি যে এই স্লাইডটা স্কিপ করার। এরপরে যখন আমরা এগুলোর উপরে আরো ফোকাস সাবজেক্টিভ আলোচনা করব, দেন আমরা ওগুলোতে আলোচনা করব। যেমন এপিস্টেমোলজিতে দেখেন অবজেক্টিভিজম, কনস্ট্রাকশনিজম, সাবজেক্টিভিজম। আর অন্টোলজিতে বলছে নেইভ রিয়েলিজম, স্ট্রাকচারাল রিয়েলিজম, ক্রিটিক্যাল রিয়েলিজম, বাউন্ডেড রিলেটিভিজম। আমরা এটার উপরে ক্লারিটি দিব। আমরা এই ফিগারটা দেখানোর চেষ্টা করছি ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ।
দেখেন, আপনি যখন সাবজেক্টিভিস্ট হইলে আপনার সামনে যখন ফিজিক্যাল রিয়েলিটি থাকে, ফিজিক্যাল রিয়েলিটিতে আপনি দুই ধরনের আপনার ভিতরে রিজনিং হয়, একটা রেশনালিজম আর একটা এম্পেরিসিজম, যে আপনি সবকিছুই লজিক্যাল রিজনিং করে করে আপনি আপনার যে মোরাল কম্পাসটা তৈরি হয় ওই কম্পাসে আপনি এটাকে ইনকর্পোরেটেড করেন। আবার এমন করতে পারেন এম্পেরিসিজম, এটাকে আপনি এক্সপেরিমেন্ট করে করে তারপরে আপনি নিতে পারেন। তার মানে আমাদের ফিজিক্যাল রিয়েলিটিতে আমাদের খুব বেশি কারো অসুবিধা হয় না। আমাদের যে সমস্যাটা হয় এটা হচ্ছে নন ফিজিক্যাল রিয়েলিটিতে, যেমন আমাদের যে পারসেপশন, আমাদের যে ওপিনিয়ন, আমাদের যে ভ্যালুস, আমাদের যে নর্মস, আমাদের যে স্ট্যান্ডার্ড, এই রিজনিংটা এখানে আমাদের পার্সন টু পার্সন ভেরি করে। তো এখানে আই এম ট্রাইং টু ইনসেপশন অফ রেশনালিটি ইন ইউর হিউম্যান সাইকি, যে লজিক্যাল রিজনিংটা থাকুক। দেখেন এখানে এই যে সাবজেক্টিভিস্ট আপনি চিন্তা করতে পারেন, আপনি কনস্ট্রাকশনিস্ট চিন্তা ভাবনা করতে পারেন যে না, আমার আদার্স পিপল একটা মাল্টিপল সোর্সে তারা কি কনস্ট্রাকশন করে, তাদের কনফর্মিটিটা কি। অথবা অবজেক্টিভিস্ট পার্সপেক্টিভে আপনি করতে পারেন, যে অবজেক্ট ফোকাস। এই ফিগারটাতেও আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার, যে এপিস্টিমোলজি এবং অন্টোলজিক্যাল ভিউটা কিভাবে আপনার ডেভেলপ হবে। তারপরে আমরা একটু চলে আসছি যে স্ট্যাটিস্টিক্যাল পার্টে। স্ট্যাটিস্টিক্যাল পার্টের জন্য এখানে আমি জানি ম্যাথমেটিক্সে মাস্টার্স করা আমার একজন ভাগ্নিও আছেন, সে ম্যাথমেটিক্সে খুবই এক্সপার্ট, তার কাছ থেকে মাঝে মধ্যে আমি সাহায্য নেই। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি, আপনার যখন ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ বা লেন্সটা ডেভেলপ হয়ে যাবে, সেকেন্ড লেন্স উড বি স্ট্যাটিস্টিক্যাল লেন্স। এখন স্ট্যাটিস্টিক্যাল লেন্সে আপনি কি কি মানে কোন কোন ইন্টারডিসিপ্লিনারি পার্ট আপনার দরকার। আপনার ম্যাথমেটিক্স দরকার, আপনার স্ট্যাটিস্টিক্স দরকার, আপনার ইকোনোমেট্রিক্স দরকার। এই তিনটা ডিসিপ্লিনের নলেজ থাকলে আপনি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করতে পারবেন, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স করতে পারবেন, আপনি স্ট্রাকচার ইকুয়েশন মডেলিং গুলো করতে পারবেন, আপনি লজিট মডেল, তবিত মডেল, প্রবিত মডেল, আরো যে মডেল গুলো আছে মডেলিং করতে পারবেন, ম্যাথমেটিক্যাল মডেলিং। মডেলিং করে করে আপনি একটা কনসাইজ বা একটা একুরেট প্রিডিকশন করতে পারবেন, যে আপনার বেসড অন ডেটা, বেসড অন ট্রেন্ড, হোয়াট উইল বি ইউর প্রজেকশন। যেমন আমরা এখানে বলছি একেবারে বেসিকলি যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যেমন মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড থাকে। এখানে ডিসপারশন থাকে, মেজার্স অফ ভেরিয়েবিলিটি, রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ইন্টারকোর্টাল রেঞ্জ, আর আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন থাকে। এটা হচ্ছে ডেসক্রিপটিভ। আর ইনফারেন্সিয়াল হচ্ছে বেসড অন ইউর স্যাম্পল, you can test the hypothesis testing, you can test the association, you can also estimation or prediction, আপনি পপুলেশনকে প্রিডিক্ট করতে পারেন। এখানে হচ্ছে আমার একটা স্ট্যাটিস্টিক্যাল পার্ট। এর চেয়েও যারা আরো অ্যাডভান্স করতে চান, এখন ডেটা সায়েন্স আছে, আপনারা জানেন এখানে ডেটা সায়েন্সের কাজ আছে, মেশিন লার্নিং আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। এখন আপনারা জানেন যে এখানে অনেক স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার আছে, এসপিএসিস থেকে শুরু করে স্টেটা। আর আমাদের যে সেন্টার ফর বায়ো হেলথ রিসার্চ লিড দিয়ে থাকেন, সে আমাদেরকে প্রায় সময় এই স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার গুলো অপারেট করার স্ট্র্যাটেজি গুলো দেখান, যে এসপিএসএস, সাস, আর স্টেটা, কিভাবে আমরা এই স্ট্যাটিস্টিক্যাল, এমনকি মেশিন লার্নিং বা পাইথন বা এসকিউএল। এখানে আপনার এটা হচ্ছে আরেকটা লেন্স। আপনার যদি এই স্ট্যাটিস্টিক্যাল লেন্স ভালো থাকে, মানে আপনি খুব ভালো অ্যানালাইসিস করতে পারবেন। আপনার যে ভেরিয়েবল গুলার যে অ্যাসোসিয়েশন, আপনি যখন স্যাম্পল দিয়ে পপুলেশনকে প্রিডিকশন করবেন, এটা ইট কুড বি মোর অ্যাকুরেট। দেন আমরা আপনাদের এখানে নিয়ে আসছি থার্ড যে পার্টটা, সেটা হচ্ছে মেথোডোলজিক্যাল। এখন মেথোডোলজিক্যালের মধ্যে আমরা যে পার্টগুলো বলতে চাই, এটা একটা মেথোডোলজিক্যাল রিসার্চ অ্যাপ্রোচ। দেখেন এক পাশে আছে ফিলোসফিক্যাল ওয়ার্ল্ড ভিউ, আরেক পাশে আছে ডিজাইন, আরেক পাশে আছে রিসার্চ মেথড, আর মাঝখানে আছে রিসার্চ অ্যাপ্রোচ। এটাকে আমরা ট্রায়াঙ্গুলার রিসার্চ অ্যাপ্রোচ বলি। এখন এই রিসার্চ অ্যাপ্রোচটা দিয়েই আপনি আপনার মেথোডোলজিটাকে এক্সপ্লেইন করবেন।
দেখেন এই মেথোডোলজিক্যালি যত আপনি কারেক্ট হবেন, আপনার রিসার্চ উইল বি ফ্যান্টাস্টিক, খুবই একুরেট রেজাল্ট থাকবে। এখন আমরা ফিলোসফিক্যাল ওয়ার্ল্ড ভিউ আসি। আপনারা জানেন যে ফিলোসফিক্যাল ওয়ার্ল্ড ভিউ এখানে প্ল্যাটোনিস্ট থেকে শুরু করে প্র্যাগমেটিস্ট, আমরা যেটাকে পোস্ট পজিটিভিস্ট, কনস্ট্রাকটিভিস্ট, ট্রান্সফরমেটিভ, প্র্যাগমেটিস্ট, এটা হচ্ছে আমাদের ফিলোসফিক্যাল ডাইমেনশন, আমরা কোন পার্টে করব। আর ডিজাইনে দেখেন কি আছে, এটাকে আমি এই যে রিসার্চ ডিজাইনটা করব, এটা কি আমার কোয়ান্টিটেটিভ হবে না কোয়ালিটেটিভ হবে না মিক্সড মেথড হবে। আর রিসার্চ মেথডসে আপনি কিভাবে কালেকশনটা করবেন, আপনার ডেটা কালেকশন, স্যাম্পলিং টেকনিক, এই পার্টটা। এখন আপনাদেরকে যদি এই এমন একটা ট্রায়াঙ্গুলার অ্যাপ্রোচ মাথায় রাখতে পারেন, এই ট্রায়াঙ্গুলার অ্যাপ্রোচটা আপনাকে লিড করবে। আমি পরের দুটো স্লাইডে এই মেথোডোলজিক্যাল অ্যাপ্রোচটাকে শেষ করব। দেখেন আমরা এখানে একটা স্টাডি ডিজাইনের পার্ট দেওয়ার চেষ্টা করেছি। আপনি যে স্টাডি করবেন, নিশ্চয়ই আপনার একটা স্টাডি ডিজাইন থাকবে। তা আমরা বলি এই স্টাডি ডিজাইনটা ইউজুয়ালি দুই প্রকারের হয়। একটা অবজারভেশনাল স্টাডি, শুধু আপনি অবজার্ভ করবেন, এখানে কোনো ইন্টারভেনশন থাকবে না। অথবা এক্সপেরিমেন্টাল স্টাডি, যেটাতে আপনার একটা ইন্টারভেনশন থাকবে এবং এখানে আপনার হাতে কিছু কন্ট্রোল ট্রিটমেন্ট এবং কন্ট্রোল গ্রুপ থাকবেন। অবজারভেশনাল স্টাডিটা আপনারা জানেন, এটা অবজারভেশনাল স্টাডি এখানে ডেসক্রিপটিভ এবং অ্যানালাইটিক্যাল দুই ধরনের হয়। সেখানে কেস রিপোর্ট, কেস সিরিজ, ক্রস সেকশনাল স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি, কোহর্ট, ইকোলজিক্যাল স্টাডি, অল আর অবজারভেশনাল স্টাডি। এবং আপনারা জানেন কোহর্ট স্টাডির মধ্যে সবচেয়ে বড় কোহর্ট স্টাডি হচ্ছে ফ্রেমিংহাম হার্ট স্টাডি। এবং আপনারা জানেন যে কেস কন্ট্রোলের মধ্যে স্টেপটোমাইসিন কন্ট্রোল ট্রায়াল, যেই ট্রায়ালের মাধ্যমে টিউবারকুলোসিসের মেডিসিন আবিষ্কার হয়েছে। এবং ইকোলজিক্যাল স্টাডির মধ্যে সল্টে যে আয়োডাইজ সল্ট, এই পার্টটা চলে আসছে। এটা হচ্ছে অবজারভেশনাল স্টাডি। এক্সপেরিমেন্টাল স্টাডিটা তিন ধরনের হয়। এখানে আমি এটা পুরোটা নিয়ে আসতে পারি নাই, যেমন একটা ক্লিনিক্যাল ট্রায়াল, কমিউনিটি ট্রায়াল, ফিল্ড ট্রায়াল। ক্লিনিক্যাল ট্রায়ালটা দুই রকমের হয়, একটা র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল আর একটা নন র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। এটা দিস ইজ অল অ্যাবাউট দ্য স্টাডি ডিজাইন। তাহলে আপনি যখন স্টাডি করবেন, আপনাকে এই স্টাডি ডিজাইনটা মাথায় রাখতে হবে যে আপনি কোন ধরনের রিসার্চে কোন স্টাডিটা অ্যাপ্লিকেবল হবে। তারপরে আমরা চেষ্টা করেছি এখানে আপনি যে এই যে আপনার যে একটা বিশাল পপুলেশন থেকে আপনি যে স্যাম্পল নিবেন, এই যে স্যাম্পল নেয়ার যে স্যাম্পলিং এর যে টেকনিক, যে সেটা কি প্রবাবিলিটি স্যাম্পলিং করবেন না নন প্রবাবিলিটি। প্রবাবিলিটির মধ্যে কি আপনি সিম্পল সিম্পল র্যান্ডম করবেন, সিস্টেমেটিক করবেন, ক্লাস্টার করবেন, না স্ট্রেটিফাইড করবেন, না মাল্টি স্টেজ বা মাল্টি ফেজে করবেন। এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ আপনি কি কোটা করবেন, পারপাসিভ করবেন, কনভিনিয়েন্স করবেন, জাজমেন্টাল করবেন, না স্নোবল করবেন। এই টাইপস অফ স্যাম্পলিং এর উপরই একটা লেকচার হয়। তো আমরা আপনাদেরকে চেষ্টা করেছি গ্লিমসেস অফ দি স্যাম্পলিংটা দেয়ার। কারো যদি এরপরে আমরা যখন কোনো সেশন কন্ডাক্ট করব, আমরা এগুলোর উপরে আরো ডিটেইলিং করব। এটা হচ্ছে মেথডস অফ ডেটা কালেকশন। সেটা প্রাইমারি ডেটা হইতে পারে, সেকেন্ডারি ডেটা হইতে পারে। প্রাইমারি ডেটার ক্ষেত্রে আপনি সার্ভে, অবজারভেশন, ইন্টারভিউ, কোয়েশ্চেনিয়ার, স্কেজুলিং করে আপনি করতে পারেন। আর সেকেন্ডারি সোর্সের মধ্যে যেমন গভর্নমেন্টের অনেক সোর্স আছে। আমাদের দেশে হেলথে ইউজুয়ালি সেন্সাস ডেটা থাকে, বিবিএস এর হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার ডেটা থাকে, বাংলাদেশ ডেমোগ্রাফি হেলথ সার্ভে থাকে, ইউনিসেফ এর মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে থাকে, নিপোর্টের বিডিএইচএস থাকে, বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে। সুতরাং অনেক, আপনি ডিজি হেলথের এমআইএস আছে। আপনি সেকেন্ডারি অনেক ডকুমেন্ট নিয়েও কাজ করতে পারেন। এটা ইটস কনভিনিয়েন্ট টু ইউ, আপনার ক্ষেত্রে যেটা কনভিনিয়েন্ট হবে। এই হচ্ছে আমার একটা ফার্স্ট 20টা স্লাইডের একটা স্লট। আমি চাচ্ছি এখানে আপনাদের যদি কারো কোনো কোয়ারি থাকে ছোটখাটো, আমি একটু প্রশ্ন নিতে চাচ্ছি। কাইন্ডলি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নটা করতে পারেন।
হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি। ভাইয়া, আমার কথা শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। জি। আম, তেমন কোয়ারি নেই, বাট হচ্ছে এস্থেটিক এস্থেটিক্যাল অ্যানালিসিস, ওই ব্যাপারটা একটু যদি বলতেন। অ্যানালিসিসের ক্ষেত্রে একটু আমার ঘাটতি আছে, মানে আর কিভাবে করবো এটা না ঠিক মতন বুঝতে পারি না। আচ্ছা, থ্যাংক ইউ। অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা যে কথাটা বলতে চাচ্ছি, আমরা অনেকে হয়তো এই স্ট্যাটিস্টিক্যাল পার্টটাতে আমাদের ব্যাকগ্রাউন্ডের কারণে আমাদের অনেক সময় একটা চ্যালেঞ্জ থাকে। আমি মনে করি এটা খুব বড় ধরনের চ্যালেঞ্জ না, কারণ আপনি চাইলেই একটা স্ট্যাটিস্টিক্যাল কারো অ্যাসিস্ট্যান্স নিতে পারেন। এখন আপনার ডিপেন্ড করবে এটা কোন ধরনের রিসার্চ, কোন টাইপের আপনি অ্যানালাইসিস করতে চাচ্ছেন। যেমন অনেক ক্ষেত্রে আমরা ইকোনোমেট্রিক অ্যানালাইসিস করি মডেলিং করার ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে আমরা এই শুধুমাত্র ম্যাথমেটিক্যাল মডেলিং করি, আবার অনেক ক্ষেত্রে এস্টিমেশন করি কনফিডেন্স ইন্টারভেল দিয়ে, আবার অনেক ক্ষেত্রে শুধুমাত্র ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে মিন মিডিয়ান মোড দেখি। তা আপনার প্রবলেমটা যদি স্পেসিফিক করেন, তখন আমরা আপনাকে একটু গাইড করতে পারবো। আফটার অল আপনি ওই আমাদের এই চ্যাট বক্সে হয়তো আছে, আমি একটা ছোট্ট করে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি একটা গ্লোবাল হেলথ এন্ড পলিসি রিসার্চ নেটওয়ার্ক তৈরি করতে। কারণ আমাদের আলটিমেট গোল হচ্ছে আমরা আপনাদের সবাইকে নিয়ে আমরা আমাদের দেশের যে পলিসিতে অ্যাজাম্পশন বেস পলিসি হয়, সেটা শিফট করে এভিডেন্স বেস পলিসিতে নিতে চাই। সেটা পলিসি মেকিং এ হোক অথবা এভিডেন্স বেস মেডিসিন প্র্যাকটিসে হোক। সেক্ষেত্রে আমরা চাচ্ছি একটা ইন্টারডিসিপ্লিনারি ব্যাকগ্রাউন্ডের নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। আমাদের সাথে জয়েন করেছেন ইউএসএ থেকে বাংলাদেশ সেন্টার ফর হেলথ স্টাডিজ এর সম্মানিত ডিরেক্টর শান্তা ম্যাডাম। শান্তা ম্যাডাম, আপনি যদি কিছু বলেন, ওভার টু ইউ। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? জি ম্যাডাম, আপনাকে জি শুনতে স্যার। পাচ্ছি। First of all, I would like to thank Dr. Elahi for giving me this opportunity to join with this large webinar. I cannot see how many participants are there, but it's a large one, I think. And it's a great opportunity to combine such a large people in a one platform. So thank you so much. And also, I would like to appreciate your nice presentation. It's really nice, and it's quite detailed to understand what's the research proposal, what's the methodology, and how we can conduct research. So that was wonderful. এখন এই পার্সপেক্টিভে আমার যেটা বলার, মানে গত কয়েক বছরে আমার রিসার্চ, আমি দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল কলেজে কাজ করে এসেছি। তারপর আমি ইউএসএতে পিএইচডির জন্য মাস্টার্স করেছি এবং এখন পিএইচডিতে। তো রিসার্চের বিষয়ে যেটা আমার অভিমত, উই হ্যাভ লার্জ ডেটা সেট। আমাদের দেশে, আমাদের বাংলাদেশের কথা বলছি, যে আমাদের লার্জ ডেটা সেট আছে, কিন্তু হাউ উই ক্যান অর্গানাইজ দোজ অ্যান্ড হাউ ক্যান উই ইউজ দোজ ডেটা সেট ফর আওয়ার রিসার্চ, দ্যাটস দ্য মেইন থিং রাইট নাও, দ্যাট বিল্ড আপ আ গুড প্রপোজাল। সো এটা খুবই জরুরি যে একটা রিসার্চ প্রপোজাল কিভাবে আমরা তৈরি করতে পারি এবং সেটা কিভাবে একটা ভালো গ্র্যান্ড আমরা নিয়ে আসতে পারি টু কন্ডাক্ট রিসার্চ। এবং অলসো এক্সপার্টাইজ, যে আমাদের রিসোর্স এবং এক্সপার্টাইজ দরকার, যে কিভাবে আমরা, যেটা ডক্টর এলাহি অলরেডি মেনশন করেছেন, যে আমরা আমাদের পলিসিটাকে কনভার্ট করতে চাই এভিডেন্স বেসড পলিসিতে। সো এটা খুবই একটা জরুরি একটা জিনিস, যেটা এভিডেন্স বেসড পলিসি। তো এভিডেন্স বেসড পলিসিতে কনভার্ট করতে গেলে এখন আমাদের রিসার্চ দুরকম, যে আমরা কোয়ালিটেটিভ অথবা কোয়ান্টিটেটিভ যেটাই করি না কেন, এই পার্সপেক্টিভে এবং ক্লিনিক্যাল ট্রায়াল বিভিন্ন ধরনের রিসার্চ আছে, কিন্তু সে এখন আমাদের দেশের পার্সপেক্টিভে যেটা, যে আমরা ছোটখাটো, আমি পার্টিকুলারলি ইন্টারেস্টেড টু কন্ডাক্ট সাম ক্লিনিক্যাল রিসার্চ, যেটাতে আমরা খুব সহজেই আমাদের রেজাল্টটা, বেনিফিটটা বা আউটপুটটা বুঝতে পারবো, এবং যেটাকে পরবর্তীতে কিভাবে হাউ উই ক্যান কনভার্ট দ্যাট ইনটু দ্য পলিসি, যেটাকে আমরা এভিডেন্স বেসড পলিসিতে কনভার্ট করতে পারবো।
তো সেই জন্য ক্লিনিক্যাল ট্রায়ালটা যদিও আমাদের দেশের পার্সপেক্টিভে শুরু করাটা একটু ডিফিকাল্ট, তারপরও আমি বলবো যে আমি অলরেডি মেনশন করেছি উই হ্যাভ হিউজ ডেটা সেট যেটা আমরা ইজিলি পেতে পারি ফ্রম আওয়ার হসপিটাল, অর ইভেন আমাদের যে রিনাউন্ড কার্ডিওলজিস্ট আছেন, আমাদের রিনাউন্ড প্রফেসররা রয়েছেন, তাদের চেম্বারেও যদি আমরা কন্ট্যাক্ট করি আমরা ইজিলি সেই ডেটা সেট পেতে পারি। এবং কিভাবে যে আমরা ফর এক্সাম্পল আমরা হাইপারটেনসিভ পেশেন্টদেরকে নিয়ে শুরু করলাম, আমাদের প্রফেসররা এখন ডিফারেন্ট কাইন্ড অফ বেটা ব্লকার ইউজ করছেন। আমরা জাস্ট একটা সিম্পল ডেটা সেট নেই যে ওনারা কোন পেশেন্টকে কি ধরনের বিটা ব্লকার দিচ্ছেন, এবং তারপর আমরা একটা কম্পারিজন স্টাডি করলাম যে কোনটার ক্ষেত্রে কোনটা কি ধরনের রেজাল্ট পাওয়া যায়। কারণ অ্যানালাইসিস তো নট আ বিগ থিং, উই ক্যান প্লে উইথ আওয়ার ডাটা ইন ভেরিয়াস ওয়ে। প্রথমে আমাদেরকে জাস্ট ডাটা কালেকশনটা, আমরা কি ধরনের ডাটা কালেকশন নিব এবং আমাদের রিসার্চ অবজেক্টিভটা কি, এইম কি এবং হাইপোথিসিস কি, এই জিনিসগুলো যদি আমরা ক্লিয়ার করতে পারি তারপরে উই ক্যান কন্ডাক্ট, এখানে যেটা বলে ইউ ক্যান প্লে উইথ ইউর ডাটা এনি হাউ। সো দ্যাটস দ্য মেইন থিং। এখন খুব পার্টিকুলারলি কোনো ক্লিনিক্যাল রিসার্চ যদিও আমাদের পক্ষে একটু টাফ আমাদের দেশে করাটা, কিন্তু আমরা ড্রাগ রিসার্চ গুলো করতে পারি যেগুলো অলরেডি ইউজ হচ্ছে আমাদের দেশে, আমরা ইউজ করছি, সেগুলো কোনটার কি ধরনের আউটপুট আমরা পাচ্ছি। ইনিশিয়ালি উই ক্যান কন্ডাক্ট জাস্ট আ পাইলট স্টাডি, আফটার দ্যাট উই ক্যান গো ফর দ্য লঙ্গিটিউডনাল স্টাডি, যে আমরা পেশেন্টের উপরে দেখলাম, দুটো গ্রুপ করলাম, যে এই পেশেন্টকে আমি বিটা ব্লকার বিসোলল বা মেটাপ্রোল দিচ্ছি, আরেকজনকে এটিনল দিচ্ছি, তাদের মধ্যে কার কম্পারিজন করে দেখতে পারি যে কার আউটকামটা কি ধরনের, এবং সেটার উপর বেস করে পরবর্তীতে আমরা এভিডেন্স বেস পলিসিতে যেতে পারি। সো দিস ইজ দ্য প্রাইমারি ইনিশিয়াল আইডিয়া, কিন্তু তার আগে আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং দরকার, যেটা অলরেডি ডক্টর এলাহি মেনশন করেছেন, যে রিসার্চ প্রপোজাল বা রিসার্চটা আমরা কিভাবে কন্ডাক্ট করব, সেটা যে প্রিলিমিনারি বেসটা সেটা আমাদের জানাটা খুব জরুরি। Madam, thank you for your insightful discussion and for your very thought-provoking suggestion. আমি এখন অনুরোধ করছি, এখানে সুপা বড়ুয়া দিয়ে আছেন, উনি হচ্ছে কান্ট্রি লিড টিডিএইচ, উনি একজন গভর্নেন্স স্পেশালিস্ট, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সুপাদি, ওভার টু ইউ। সুপাদি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা যদি সুপাদিকে কানেক্ট করতে না পারি, আমরা একটু ইউএসএ থেকে পোস্ট ডক্টরেট হিসেবে আমাদের এখানে জাকির মাসুদ ভাই আছেন, আমরা ওনার একটু ইনসাইটফুল সাজেশন চাচ্ছি। জাকির মাসুদ ভাই, দ্য ফ্লোর ইজ নাও ইউরস। এলাই, ধন্যবাদ। আমার আরেকটা মিটিং আছে, একটু পর আমি সংক্ষেপ করছি। খুবই ভালো ডিসকাশন আমার মনে হয়। মানে সব লেভেলের যারা রিসার্চার বা স্টুডেন্ট যারা গবেষণা করতে ইচ্ছুক তাদের জন্য অনেক কাজে লাগবে এই আজকের এই ওয়েবিনার প্রেজেন্টেশনটা, কারণ এটা মানে অনেক কম্প্রিহেন্সিভ এবং অনেক কিছু নিয়ে আছে। এখন হয়তো অনেকের কাছে যারা নতুন তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু তারা অন্তত একটা দিক নির্দেশনা পাবে যে কিভাবে রিসার্চ করতে হয়। আর আমি ইউএসএ তে কাজ করছি, মেইনলি আমার কাজ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার, এআই, ডিপ লার্নিং, মেশিন লার্নিং। যদি এই ব্যাপারে কোনো হেল্প লাগে আমি অবশ্যই করতে পারবো, যদি কোন গবেষণা এর হেল্প লাগে। এটুকু আমার পক্ষ থেকে করা সম্ভব আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে, আপনি আমাদের এই সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের সাথে এখানে আছেন ডক্টর অনুপম সাহা, বিআরটিসি স্যার, খুবই রিসার্চের প্রতি একজন ডেডিকেটেড মানুষ। আমি স্যারের টিমে কাজ করি, স্যার আমাকে সুযোগ করে দিয়েছেন। স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার, দ্য ফ্লোর ইজ ইউরস। না, আমি আসলে এই মাত্র যুক্ত হলাম, একটু বাইরে ছিলাম। তো বরাবরই আমার তো রিসার্চের প্রতি অনুরাগ আছে, এবং এলাই যেভাবে কাজ করছে সবাইকে নিয়ে খুব ইন্সপায়ারিং। তো আমার মানে দীর্ঘ 2007-এ আমি পিএইচডি করেছি। তো পিএইচডির পর থেকে ওই মানে খুব একটা যে মানে একাডেমিক ফিল্ডে খুব বিচরণ হয়েছে তা না, ওইখানেই বলতে গেলে আমার মানে একটা হল্ট
তো আবার এই স্টেজে এসে আমার মনে হয়েছে যে না, রিসার্চের সাথে একটু যুক্ত হই, একেবারে পুরো পড়াশোনাটা তো এইভাবে মানে বৃথা করে মানে ফেলে দেওয়া ঠিক হবে না। তো আমি আসলে আহ, মানে এলআইর কথাই আজকে ইন্সপায়ার্ড হয়ে ওই কাজের মাঝখানেও আমি আবার ফিরে এসে এখানে যুক্ত হলাম, ভালো লাগছে। হ্যাঁ, আমি মানে খুব মানে মিনিট খানেক হলো আমি কিন্তু যুক্ত হয়েছি, খুব বেশি জানা জানা নেই। তবে আমি দেখছি, হ্যাঁ, আরেকটু প্রসিড করলে হয়তো বিষয়গুলো সম্পর্কে আরেকটু ধারণা পরিষ্কার হবে। তো যে উদ্যোগটা নেওয়া হয়েছে বড় কথা, সেই উদ্যোগটা হচ্ছে খুবই ভালো একটা উদ্যোগ। এবং ওই যে মানে বিগিনার থেকে শুরু করে মিড লেভেলেও যারা রিসার্চ করছেন, বিশেষ বিশেষ করে বিগিনারদের জন্য তো এটা খুবই ভালো একটা আহ, আহ, যে অ্যাপ্লিকেশন গুলো আমরা সচরাচর আগে যে সকল অ্যাপ্লিকেশন ব্যবহার করে রিসার্চ করতাম আর এখনকার অ্যাপ্লিকেশন গুলো অনেক তফাৎ রয়েছে। বিশেষ করে এআই এর সংযুক্তি এটাকে আরো কলেবর অনেকখানি বৃদ্ধি করে ফেলেছে। রিসার্চটা আমি মনে করি যে যে অনেকখানি কি বলবো সহযোগী হয়েছে, মানে অন্যান্য যে আগে থেকে আমাদের, আমি দেখেছি আমি যখন পিএইচডি করতে গিয়েছিলাম, একটা পাবলিকেশন একটা রিসার্চ পেপার সংগ্রহ করতে লাইব্রেরি থেকে রিকুইজিশন দিতে হয়েছে, সেই রিকুইজিশন অনুযায়ী সেই পেপার আসতে 7 দিন সময় নিয়েছে ইউনিভার্সিটি। তো সেক্ষেত্রে এখন তো সেই দিকে তো নাই, এখন তো আমরা রিসার্চ পেপার গুলো তো অ্যাভেলেবেল বটেই, এখন সেখান থেকে আমরা সামারিও ডেভেলপ করে ফেলছি বিভিন্নভাবে। তো এই জিনিসগুলো খুব ভালো লাগছে। তো দেখি সামনে আরো অ্যাডভান্সড এই টুলস নিয়ে কথাবার্তা হবে এই ওয়েবিনারে। আমরা আশা করি এলআইয়ের যে উদ্যোগ এবং সাথে যারা আছে প্রত্যেকেই একটা মানে কি বলবো গবেষণার মন নিয়ে সবাই এখানে পার্টিসিপেট করছে। তো আশা করি একটা ফুল মানে এবং পাওয়ারফুল একটা টিম হিসেবে এটা কাজ করবে। এবং আমার যদি কোনো রকম এখানে সহযোগিতার প্রয়োজন হয়, আমার অংশগ্রহণ যদি এখানে কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারে, আমি অবশ্যই করব সেটা, এবং আমিও খুশি হব যদি আমার কোনো অংশগ্রহণ কিংবা আমার কোনো প্রয়োজন এখানে কাজে লাগে। তো Sir, এনিওয়ে, जी sir, thank you sir. Your presence always gives us inspiration. Thank you sir. এখন আমি অনুরোধ থ্যাংক করছি here he is Mr. Emmanuel. He is joining from the Ghana. He is also pursuing his masters University of South Florida. Emmanuel, the floor is yours, please. Emmanuel, can you hear Hello, me? Doc. Yeah, Doc, I can hear you. Thank you so much for this opportunity you have given me. I really appreciate and I don't take it for granted. In fact, you are doing a good job. This is a very great gathering. And of course, your presentation was on point, everything. You did a great job. And hi, everyone. I am Emmanuel from Ghana, and I am very happy to join you all here. I have learned a lot of, research skills through this seminar that Dr. Alahi has just presented. It is very, very insightful. And then, just as he presented, I grasped, a lot of things taken from the perspective of the 5, sessions of a particular paper or of an article where you need to talk about your background, you conduct literature review, you seek existing knowledge by, digging for existing papers that has, worked on your concentration or your area of expertise. And also, after that, you look into your methodology, the models that you would like to use, the econometric models, data types, and also the data sources available to you so that you can make the most out of the, work you want to achieve or the policy that you want to implement as a result of the outcome of your study. So upon that, you can just move ahead and use any statistical software available to you, either Python, Stata, SPSS,
whatever, are any statistical tool available to you use to conduct or perform your empirical analysis, then you report your findings in your conclusion. I mean, your chapter 5 in this case, or section 5. Sorry, your section 5 in this case, you report your findings there. And of course, but in Ghana here, basically, that is how we have been conducting our research, just as Dr. Alayi has delivered onto us, and it is very, very insightful. He has even gone ahead to dig more into various sections in, research paper, and I am very happy to have joined this, meeting and seminar, because it has really, expand my knowledge in research. Thank you so much, Dr. Lai. You are very, you are very, very good at this, research thing. I have really learned a lot. Thank you. Thank you so much. Thank you, Emmanuel. Your presence indicates our continental collaboration. We are Of course. thinking beyond our boundaries. We are also trying to work in the global health research. Thank you for your insightful discussion. আমি Thank you. এখন একজন খুবই আমাদের দেশের প্রমিনেন্ট এভিডেন্স বেসড মেডিসিন প্র্যাকটিস করেন, প্রমিনেন্ট এন্ডোক্রাইনোলজিস্ট ডক্টর সুমন রহমান চৌধুরী স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনার এখানে উপস্থিতি আমাদেরকে অনেক ইন্সপিরেশন দিচ্ছে। প্লিজ, দ্য ফ্লোর ইজ ইউরস নাও। Thank you very much, Alai bhai. It's been a long time. অনেকদিন পর দেখা হচ্ছে। Virtually হচ্ছে, physically তো হচ্ছে না অনেকদিন ধরে। So I'm not here as an expert, I'm here as a participant. আজকে নতুন করে আপনার থেকে কিছু শেখার জন্য আবার একটু যোগ দিলাম। And I've already done some courses with your Center for Health and Biomedical Research. So basically, আমি তো একজন endocrinologist. I'm also interested in research since I've done my MPH also. So আমার research হচ্ছে basically on epidemiology of diabetes, complications, as well as I'm starting a new research on obesity management and obesity gene identification. And also I've done a lot of genetic studies on type 2 diabetes and their etiology. So the future is, I think, based on these finding these genetic markers and biomarkers, and to find some cost-effective solutions. Since we are living in a poor resource setting, I think we should look into these resourceful biomarkers. Our master's thesis among our MPH thesis was just to look into these cost-effective biomarkers that we can find out in, let's say, in diabetic retinopathy, nephropathy. যেন আমরা early যেন detection করতে পারি, screening করতে পারি। And আমরা জানি যে these investigations are quite expensive in our country. Genetic variations, if you want to find, also very much expensive. Like the PCR for a gene বের করা is quite expensive. তো আমরা যদি known gene গুলা যদি বের করতে পারি, যে what could cause diabetes, what could cause obesity, maybe in the primordial or primary prevention strategy, we can implement them for high-risk populations. Again, thank you, Eli bhai, for giving me the opportunity to speak something about myself as well as about you. I'm very happy to see you, and I wish you all the best. আমি দেখতেছি আপনাকে ফেসবুকে, আমি দেখি you're rising quite rapidly, I would say, and I'm very proud of you. Thank you. Thank you, thank you, thank you. You are doing fantastic research in proteomics and genomics. You are really practicing evidence-based medicine in our country, so you can be play an harbinger role in clinical medicine. Thank you for your insightful comment. আমি এখন রিকোয়েস্ট করছি আঞ্জুমানারা আপুকে। আমি যদিও খুব আপনাদেরকে ভালো পরিচিত না, প্লিজ আপু একটু আপনি শেয়ার করেন আপনার কিছু থট, দেন আমরা আমাদের আবার সেশনে চলে যাব, অথবা ইসমাইল আমাদেরকে একটু গাইড করবে আর কে কে একটু বলতে পারেন। ইসমাইল, ওভার টু ইউ। ভাইয়া আঞ্জুমান আপুকে একটু ফ্লোরটা দেন, উনি বলার পরেই দেন আমরা স্লাইডে যেতে পারি আর কি। আঞ্জুমান আপু, প্লিজ, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। আপনি একটু আমাদেরকে এনলাইটেন করেন রিগার্ডিং রিসার্চ। Possibly you are also pursuing PhD in USA.
আপু কি আছেন? আচ্ছা, এখন আমরা একটু, যদি আপু না থাকে, একটু উইলিংলি কেউ যদি একটু খুব শর্ট করে কিছু বলতে চান, একটু আনমিউট করে প্লিজ। জি আমি স্যার, আমি আসলে আমার কথা শোনা যাচ্ছে? থ্যাংক ইউ, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, প্লিজ। স্যার, আমি রিসার্চ নিয়ে একটু কাজ করি, আম, প্রায় 2 বছরের মতো, বাট এখনো পাবলিশ করার মতন রিসার্চ পেপার তৈরি করতে পারিনি। তো রিসেন্টলি হচ্ছে সিপিডির সাথে কাজ করা হয়েছিল, সেখানে একটা প্রপোজাল ম্যানুস্ক্রিপ্ট রাইটিং টুকটাক করে কমপ্লিট করে সেখানে কাজ করা হয়েছিল। তো এছাড়াও স্যার কিছু প্রজেক্টে কাজ করেছিল। মেনলি স্যার আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। তো ওইখান থেকে হচ্ছে যেহেতু অনেক প্রজেক্টে কাজ করা হয়েছে বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটির সাথে, ওইখান থেকে এনভায়রনমেন্টালে বা কমিউনিটির সাথে কাজ করার সাথে সাথে আমি অনেক কিছুই লক্ষ্য করলাম যে আমাদের কমিউনিটি বা হচ্ছে এনভায়রনমেন্টের দিক থেকে অনেক ইমপ্যাক্ট পড়তেছে, যেটা হচ্ছে স্বাস্থ্যের প্রতি। ওইখান থেকে পাবলিক হেলথের প্রতি ইন্টারেস্ট জাগলো। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পাবলিক হেলথ রিলেটেড করে আমি এখন রিসার্চের দিকটা আগাচ্ছি। সেই সুবাদে হচ্ছে আমার 2টা রিসার্চ প্রপোজালের উপর কাজ করতেছি। তো একটা হলো যে আপনার হচ্ছে ঢাকার বস্তিগুলো নিয়ে একটু কাজ করতেছিলাম, যে ক্লাইমেট চেঞ্জের কারণে কি কি ইফেক্ট গুলা পড়তেছে এবং সেটা কিভাবে আমরা কস্ট ইফেক্টিভ করতে পারি, আরো বেটার লাইফ তারা যেন লিড করতে পারে। আরেকটা হচ্ছে কোস্টাল এরিয়া গুলাতে যে ডিজাস্টারের কারণে হচ্ছে যে ইম্প্যাক্ট গুলা পড়তেছে, এইখানে পার্টিকুলারলি আমি কিছু স্পেসিফিক প্লেস নিয়েছি যে কোন ডিস্ট্রিক্ট গুলো হতে পারে। তো এটার উপর একটু কাজ করবো এখানে। যেহেতু আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং সেক্টর, তো ডক্টর রিলেটেড কিছু মাস্টার্স করতেছে নর্থ সাউথ এবং হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো ওনাদের সাথে টুকটাক কাজ করে এটা রিলেট করতেছে। তো এক্ষেত্রে স্যার আমি পার্সোনালি আরো হচ্ছে পাবলিক হেলথের সেই ফ্যাক্টর গুলো এগুলা আরো ভালো মতন জানার জন্য আপনাদের মতন যে এক্সপার্ট আছেন, রিসার্চ করতেছেন, আপনার যদি মেন্টরশিপটা পেতাম আরো বেটার হতো। আমি আরো ভালো মতন বুঝতে পারতাম এবং সেটা নিয়ে যেহেতু বাইরে যাওয়ার ইচ্ছা আছে, কারেন্টলি আমি ব্যাচেলর করতেছি, তো পিএইচডি করার জন্য আহ, আর কি বাইরে যেতে ইচ্ছুক আছি। এখানে রাইট, মেবি একজন ম্যাম আছে, উনি ইউএসএ থাকে, তো আমারও ফার্স্ট চয়েস ইউএসএ। রাইট তাসিন, থ্যাংক ইউ। তার মানে হচ্ছে ইউ আর কন্ডাক্টিং রিসার্চ রিগার্ডিং ক্লাইমেট চেঞ্জ এন্ড পাবলিক হেলথ। আমরা থ্যাংক ইউ ফর ইউর এসপিরেশন। আমরা একটা প্ল্যাটফর্ম ওপেন করতে চাচ্ছি, এটা চ্যাট বক্সে আছে। এটা গ্লোবাল হেলথ এন্ড পলিসি রিসার্চ। আপনি এখানে কানেক্টেড হন, বাই দিস টাইম আপনি ইউ উইল গেট সাম নোটিফিকেশন এবং কানেক্ট করতে পারবেন। আমরা আমরা এখানে একটু রিকোয়েস্ট জানাচ্ছি, এখানে ডক্টর এম এ মুহিন, হি ইজ এন এক্সিলেন্ট একাডেমিশিয়ান। আমরা তার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। এম এ মুহিন, ডক্টর এম এ মুহিন আছেন? মুহিন মুহিন যদি না থাকেন, আমরা একটু আব্দুল্লাহ রাকিব, আপনি একটু প্লিজ আপনার জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। সে প্ল্যানিং মিনিস্ট্রিতে আছে, আইএমএডি তে। উনি অনেক রিসার্চের সাথে কানেক্টেড। আব্দুল্লাহ রাকিব, রাকিব ভাই আপনি কি আছেন? জি, ধন্যবাদ এলাই ভাই। আমি তো আমি হচ্ছে পলিসির একজন স্টুডেন্ট। এটা হচ্ছে আমার বড় পরিচয়। আপনার আজকের যে স্লাইডটা আমি দেখলাম প্রথম থেকে, তো রিসার্চের জন্য যারা নতুন তাদের জন্য এটা একটা সুন্দর একটা গাইডলাইন। মানে যে প্রত্যেকটা বিষয় আপনি যেভাবে তুলে ধরছেন সেটা মানে শর্ট সামারিরাইজ যেটা বলে, এটা খুব সুন্দর একটা সামারি। মানে এইখান থেকে আমরা যে কোনো নতুন রিসার্চ যারা করবে এবং সাইন্টিফিক রিসার্চ যারা করবে তাদের জন্য এবং সোশ্যাল রিসার্চ যারা করবে তাদের জন্য খুব ভালো একটা গাইডলাইন হবে।
এবং আমরা আছি সবসময় আপনার পাশে, আপনি আরো এগিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। পরবর্তী সেশনটা চালিয়ে যান, আমরা তারপরে আবার কথা বলবো। থ্যাংক ইউ। Thank you, Rakib bhai. Dr. Amar Mohin, please, the floor is yours. Dr. Amar Mohin, please unmute. We could not hear you. ডক্টর মুহিন, কথা শোনা যাচ্ছে না, প্লিজ। ভাইয়া স্যারের কোনো টেকনিক্যাল ইস্যু হবে, আমরা নেক্সট সেশনের পরে স্যারকে ইনশাল্লাহ শুনবো। আচ্ছা, রাইট। আমরা এখন কি আর কেউ একটু নিজে কিছু বলতে চাচ্ছে, বা ইসমাইল তোমার যারা এখানে এক্সপার্টিজ আছে কেউ একটু শেয়ার করতে চাচ্ছে কিছু? আমরা প্লিজ। নেক্সট সেশনটার পরেই ভাইয়া তাদের অপিনিয়নটা নিব আর কি, নেক্সট রাইট, পরবর্তীটার পরে। রাইট। তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। হ্যাঁ, হুম, ইসমাইল, এখন কি আমার এই স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ স্লাইড দেখা যাচ্ছে। রাইট, এখন আমরা আসছি আমাদের যে আজকের যে প্রোটোকল বা রিসার্চ প্রপোজালটা কি হবে তার উপরে আমরা একটু কথা বলি। আমরা প্রপোজাল বলছি ইটস এ রিটেন ডিটেল ওয়ার্ক প্ল্যান, মানে আমাদেরকে একটা ব্লুপ্রিন্ট অফ আওয়ার প্রিজাম্পটিভ রিসার্চ, আমাদের রিসার্চের আগের এটা একটা ব্লুপ্রিন্ট হবে, ওয়ার্ক প্ল্যান, ডিটেল এবং রিটেন ওয়ার্ক প্ল্যান হবে। এটা ফিউচার টেন্সে হবে আমরা জানি। তা আমরা প্রোটোকলের মধ্যে কি কি জিনিস রাখবো? প্রোটোকলে আমাদের প্রবলেমটা কি সেটা থাকবে, প্রোটোকলে সাবজেক্ট কি থাকবে, প্রোটোকলে থাকবে এটা হোয়ার ইট কুড বি স্টার্টেড, প্লেসটা কোথায়, হোয়ার ইট ইজ সিচুয়েটেড, কখন এটা শুরু হয়েছে এটা থাকবে, এবং এটার আমরা যে কি এলিমেন্টস অফ সায়েন্টিফিক রিসার্চে আমরা বলছি হোয়াই থাকবে, এটা ডিফাইন দ্য পারপাস বা গোল অফ রিসার্চ, why you are doing such kind of research. This is very important. Then how the methods or technique, আপনি কোন কোন methods, technique, procedure apply করে how you perform your methodology. Then you should identify your variable. ভেরিয়েবল গুলো আপনার কি, এই ভেরিয়েবল গুলোকে কিন্তু আপনি নিজে ঠিক করতে হবে আপনার রিসার্চের প্রবলেমের সাথে। এরপরে আমরা বলছি একটা টাইটেল লিখতে হবে, তো টাইটেলের কিছু ক্রাইটেরিয়া থাকবে, কারণ এই টাইটেলটা আপনার রিড বাই 1000 ইভেন দো মিলিয়ন পিপল। তাহলে আমার এই টাইটেলে কি কি ক্রাইটেরিয়া থাকবে? এটা এঙ্গেজ রিডার এট ফার্স্ট সাইট, ফার্স্ট ইমপ্রেশনটাই যেন তার একটা ভালো তৈরি হয়, আমরা যেন এটাকে ইটসেলফ সেলফ এক্সপ্লেনেটরি টাইটেল তৈরি করতে পারি। টাইটেল ইজ আ লেভেল, নট সেন্টেন্স, ফুল সেন্টেন্স হবে না। নো ফুল স্টপ এট দ্য এন্ড অফ দি টাইটেল, এটাও থাকবে না, কোনো ফুল স্টপ ব্যবহার করব না। আমরা বলছি ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড রিসার্চ টাইটেল, এটা নট কোশ্চেন, এটা টাইটেল হবে, এটা খুবই শর্ট হবে, আমরা যেটাকে কিস বলি, কিপ ইট শর্ট এন্ড সিম্পল, শর্ট বাট কমপ্লিট এন্ড স্পেসিফিক হবে, এখানে এম্বিগুইটি থাকবে না, আনএম্বিগুয়াস এন্ড ইজি টু গ্রাস্প, এটা যেন পড়া মাত্রই সে কম্প্রিহেন্ড করতে পারে, বুঝতে পারে। টাইটেলটা যেন ফোকাস অন রিসার্চ কোশ্চেন, আপনার যে রিসার্চ কোশ্চেনটা থাকবে সে কোশ্চেনের সাথে অ্যালাইন থাকবে টাইটেল এটা ক্যাচি হবে, লাইভলি হবে, এবং এটার মধ্যে একটা নোভেলিটি থাকবে, এবং এটা ইউজুয়ালি 8 থেকে 15টা ওয়ার্ড, লেস দেন 19 ওয়ার্ড, ম্যাক্সিমাম আপনি 18 পর্যন্ত করতে পারবেন। এখন টাইটেলকে আমরা চাইলে পিকু করতে পারি, যে পিকু হচ্ছে একটা, আপনারা জানেন এটা খুবই এই সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালিসিসে ইউজ করা হয় এই টুলসটা, যে ওয়েল স্ট্রাকচারড রিসার্চ কোশ্চেন ক্যান বি ফ্রেম ইউজিং দ্য পিকু মডেল। পি স্ট্যান্ডস ফর পার্টিসিপেন্ট অথবা প্রবলেমটা আমার কি, আই স্ট্যান্ডস ফর ইন্টারভেনশনটা কি হবে এখানে, বা এক্সপোজার কি, আর সি হচ্ছে কম্পারিজন, অল্টারনেটিভ বা কোনো কন্ট্রোল আছে কিনা, আর ও হচ্ছে আউটকাম, আমার আলটিমেট এখানে ইফেক্টিভনেসটা কি, আউটকামটা কি, ফেট কি। আমি চাইলে আমার রিসার্চ টাইটেলকে পিকু মডেলিং করেও লিখতে পারি, যদি পিকুর প্রতিটা ক্রাইটেরিয়া আমার টাইটেলে ফুলফিল থাকে তাহলে আমার এটা একটা সুন্দর সেলফ এক্সপ্লেনেটরি রিসার্চ টাইটেল হবে।
তারপরে আমরা আসছি টাইটেলের মধ্যে স্টাডি ডিজাইনটার নাম থাকতে পারে, চাইলে স্টাডি সাবজেক্টের নাম থাকতে পারে, অথবা কোন এরিয়াতে কাজ করেছেন, যে আপনি সিলেট এরিয়াতে কাজ করেছেন, চিটাগং অথবা রংপুর অথবা খুলনাতে কাজ করেছেন, চাইলে আপনি সেই লোকালিটিটাকে ব্যবহার করতে পারেন। এমনকি আপনি চাইলে ইয়ার অফ দি, কত সালে এটা করেছেন, এই জিনিসটাকেও আপনি চাইলে রাখতে পারেন। এবং টাইটেলটা আপনি চাইলে একটা ডিক্লারেটিভ অ্যাসার্টিভ রিসার্চ টাইটেল লিখতে পারেন। ডিক্লারেটিভ রিসার্চ টাইটেলটা কেমন হবে, যেমন ফুড ফর্টিফিকেশন ডিক্রিজেস দ্য প্রিভেলেন্স অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, it could be the declarative research title. Or regular exercise reduce the risk of myocardial infarction. আমি এটা একটা ডিক্লারেটিভ অথবা অ্যাসার্টিভ রিসার্চ টাইটেল দিয়েছি। অথবা আমি এটা ডেসক্রিপটিভ করতে পারি, অথবা আমি এটাকে একটা নমিনাল টাইটেল করতে পারি। ডেসক্রিপটিভ টাইটেলটাই ইউজুয়ালি বেশি থাকে আমাদের রিসার্চ টাইটেল। নমিনাল টাইটেলটা কেমন হতে পারে, ইফেক্ট অফ ফুড ফর্টিফিকেশন অন দ্য প্রিভেলেন্স অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তারপরে আমরা টাইপস অফ টাইটেল রিসার্চ, আমরা টাইটেলটা কম্পাউন্ড বা হ্যাঙ্গিং টাইটেল হইতে পারে। যেমন আমার দুটো ইস্যু থাকবে, ইম্প্যাক্ট অফ হেলথ এডুকেশন অন দ্য ভ্যাকসিনেশন সাকসেস আর র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। অথবা আমার টাইটেলটা ইট কুড বি ইন্টারোগেটিভ টাইটেল, যেমন ডাজ ফুড ফর্টিফিকেশন ডিক্রিজেস দ্য প্রিভেলেন্স অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আমি একটা কোশ্চেন রাখতে পারি, আর ওই কোশ্চেনটাই আমার রিসার্চের মাধ্যমে আমি এটা সলভ করব। রিসার্চ যেটা আমরা বললাম সায়েন্টিফিক নলেজ, সায়েন্টিফিক মেথডের মাধ্যমে। আমি টাইটেলে কি কি অ্যাভয়েড করব, আমার এটাতে খুব কশাসলি কাজটা করতে হবে। আমি কোনো কেমিক্যাল ফর্মুলা ইউজ করব না, কোনো অ্যাব্রিভিয়েশন বা কোনো জার্গন আমি ব্যবহার করব না, যেমন HIV, WHO, DNA, RNA। আমি ওপেনিং ওয়ার্ডে AND এগুলো, এই শব্দগুলো দিব না। ওয়েস্ট ওয়ার্ড আমি দিব না, যে ওয়ার্ডটা ইটসেলফ ডাবল মিনিং দিচ্ছে। দেখেন, স্টাডিজ অফ অবজারভেশন অন অ্যাসেসমেন্ট, এখানে আমাকে এটা ওভারল্যাপিং হচ্ছে, এই জিনিসগুলো আমি অ্যাভয়েড করব। আমি রিসার্চ টাইটেল আরো কি করব না, ড্রামাটিক এবং জার্নালিস্টিক টাইটেল। আপনারা জানেন যারা জার্নালিস্টের পার্সপেক্টিভে টাইটেল গুলো খুবই ক্যাচি করার চেষ্টা করে, আমি সেই ধরনের রিসার্চ টাইটেল করব না। রিসার্চ টাইটেল একটু ডিফারেন্ট, যেমন গানশট থেরাপি ফর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এই শব্দ আমি লিখব না। ম্যাজিক বুলেট ফর অ্যালজাইমার্স ডিজিজ। এই ড্রামাটিক এবং জার্নালিস্টিক টাইটেল আমি আমার রিসার্চ টাইটেলে দিব। তারপরে আমি আমব্রেলা টাইপ অফ টাইটেল সেটাও দিব, যেমন একটা ব্রড জেনারেল এরিয়া, বরং আমি একটা ন্যারো এরিয়ার মধ্যে ফোকাস থাকবো। যেমন স্টাডি অন করোনারি আর্টারি অক্লুশন, এটা ইটস এ নন স্পেসিফিক স্টাডি। এটার কত রকম স্টাডি হইতে পারে। স্টাডি অন করোনারি আর্টারি অক্লুশন মানে মিনিমাম বা অ্যাটলিস্ট 1000 স্টাডি হইতে পারে, এমন নন স্পেসিফিক টাইটেলও আমার থাকবে না। এই টাইটেলের পরে আমরা আসছি ইন্ট্রোডাকশন। আমরা যে একটা ইন্ট্রোডাকশন লিখবো, ইন্ট্রোডাকশনটা আমাকে এন্টাইস রিডারকে যেন প্রলুব্ধ করে, রিডারকে যেন ইনস্টিগেট করে যে না, এটা পড়ার ভিতরে আপনি যে স্টোরি টেলিংটা করবেন। ইন্ট্রোডাকশন দ্যাট মিনস ইউ আর রাইটিং এ স্টোরি। স্টোরি টেলিংটা এত ওয়েল আর্টিকুলেশন হবে, একটার সাথে একটা লিঙ্কেজ এত স্ট্রংলি হবে, যেটাকে আমরা বলি কোহেশন এবং কোহেরেন্স, দুটোই কানেক্টিং করবেন সুন্দর করে, যেন আপনার সিকোয়েন্সটা ব্রেকআপ না হয়। একটা ওয়েল আর্টিকুলেশন ইন্ট্রোডাকশনে রিসার্চ প্রবলেম কিভাবে লিখে, আমরা এর পরের স্লাইডটাতে আসছি। যে আমরা বলছি এখানে প্রবলেম স্টেটমেন্টটা করবেন, আপনার কি প্রবলেমটা, রিসার্চ প্রবলেম, কেন এটা ইম্পর্টেন্ট, রিসার্চ প্রবলেমের মধ্য থেকে রিসার্চ কোশ্চেনটা লিখবেন, কেন এটা ইনভেস্টিগেটেড করতে চাচ্ছেন, রিসার্চ গ্যাপ কোথায়, ওভারঅল পারপাসটা কেন আপনি এই স্টাডি করতে চাচ্ছেন। আমরা এই স্টাডিগুলো কেন করি দেখেন, আমাদের উই হ্যাভ লিমিটেড অর স্ক্যার্স রিসোর্সেস, বাট উই হ্যাভ আনলিমিটেড প্রবলেম। দ্যাটস ওয়াই উই আর প্রায়োরিটাইজিং আওয়ার প্রবলেম। এই প্রায়োরিটাইজেশনটা আপনাকে যেন স্ট্র্যাটেজিক প্রায়োরিটাইজেশন হয়। এখানে আসেন আমরা একটা
এই যে আমরা যে প্রবলেম বলি রিসার্চ প্রবলেম, আমরা কি অল প্রবলেম আর রিসার্চ প্রবলেম? এই যে আমাদের সব প্রবলেম রিসার্চ প্রবলেম না, এটাও আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। তারপরে আমাদের রিসার্চ প্রবলেমকে আমরা কিভাবে ওয়েল আর্টিকুলেশন করতে পারবো, এটা ইট ক্যান বি আর্টিকুলেটেড বাই বোথ ওয়েজ, সাবজেক্টিভলি অ্যান্ড অবজেক্টিভলি। সাবজেক্টিভলি কোনো পার্টিকুলার কমিউনিটি এফেক্টেড কিনা, দোজ হু আর দ্য মার্জিনালাইজড পিপল, অথবা যারা হার্ড টু রিচ এরিয়াতে বসবাস করে। যেমন আমাদের এক ভাই বলছিলেন উনি সাবকোস্টাল এরিয়াতে কাজ করছেন, তার মানে দে আর ভালনারেবল পিপল, সাবকোস্টাল কমিউনিটির লোকজন। এটা আমার একটা রিসার্চ প্রবলেম। এই প্রবলেমটা কি, কখন, কেন হয়েছে, এমনও যদি হয় তাও আমি এটা একটা সাবজেক্টিভলি চুজ করতে পারি। এই প্রবলেমে সিটিজেন এফেক্টেড কিনা, বিজনেস এফেক্টেড কিনা, পলিটিশিয়ান এর পলিসি বা গভর্নেন্স এফেক্টেড কিনা, সেটাও আমি এই প্রবলেমে নিয়ে আসতে পারি। আমরা যদি অবজেক্টিভলি যাই, অবজেক্টিভলি আমরা দেখব প্রবলেমের যে স্কেল এন্ড নেচার। স্কেল হচ্ছে আমার প্রবলেমের সিরিয়াসনেসটা কেমন, নেচার হচ্ছে আমার প্রবলেমের যে কজালিটি অ্যাট্রিবিউটটা কেমন, ম্যাগনিটিউড অফ দি প্রবলেম, ইন্টেন্সিটি অফ দি প্রবলেমটা কেমন। যেমন আমার একটা স্মল স্কেলে প্রবলেম, লো ইন্টেন্সিটি প্রবলেম, আমার এটা রিসার্চ না করলেও হবে, কারণ আমার স্ক্যার্স রিসোর্স দিয়ে আমি আনলিমিটেড প্রবলেমকে অ্যাড্রেস করতে পারবো না। আমাকে এমন একটা প্রবলেমকে চুজ করতে হবে যেটার ম্যাগনিটিউড বা ইন্টেন্সিটি অনেক বেশি এবং যেটার কজালিটিও এস্টাবলিশড লিঙ্কড আছে। তারপরে আমরা কস্ট দেখব, এটা কি মানে ডাজ ইট মেক সেন্স যে কস্টটা ইকোনমিক সাবস্টেনশিয়াল ইকোনমিক ইম্প্যাক্ট আছে, অথবা এটার ইমপ্লিকেশনসটা কেমন, এটা কি কোনো পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক, এনভায়রনমেন্টাল, টেকনোলজিক্যাল কোনো ইমপ্লিকেশন তৈরি করছে কিনা। এই প্রবলেমটা আমার যে কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর, অথবা আমার এসডিজির, আমার যে ন্যাশনাল যে আমার ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটরের সাথে এটার কোনো লিঙ্কেজ আছে কিনা। তারপরে আমি প্রবলেমের ট্রেন্ডিং দেখব, যে এই প্রবলেম কি অরসেন্ট ওভার টাইম, এটা কি ওভার দা টাইম এটা খারাপের দিকে যাচ্ছে, এক্সপোনেনশিয়ালি রাইজিং হচ্ছে বা অর্স্ট হচ্ছে। আমি প্রবলেমটাকে সাবজেক্টিভলি অথবা অবজেক্টিভলি চুজ করতে পারি। তারপরে যে আমি প্রবলেমটাকে স্টোরি টেলিং করব, আমাকে এখানে উইথ কোয়ান্টিফাইয়েবল করে প্রবলেমটাকে করতে হবে। শুধু এমন না নেরেটিভ আকারে আপনি লিখে যাবেন আপনি কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট। যেমন আপনি যদি ম্যাটারনাল মর্টালিটি নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আমার এটার ম্যাগনিটিউড কেমন, এটার কস্ট কত, এটার কেপিআই, যেমন আমাদের এসডিজি তে ইউনিভার্সাল হেলথ কাভারেজের 2030-তে টার্গেট ম্যাটারনাল মর্টালিটি রেশিও আমাদেরকে করতে হবে 90, এখন সেটা 151 আছে। তাহলে আমাকে এটা অনেক কাজ করতে হবে এই টার্গেট গুলোর সাথে। ওভার দা টাইম এটা কি কমছে না বাড়ছে, সেই জিনিসটা অ্যাড্রেস করে আমি আমার স্টোরি টেলিংটা করব। এটা হচ্ছে রিসার্চ প্রবলেমকে, আপনি যে একটা প্রবলেমকে, আমাদের দেশে বলা হয় একটা প্রবলেম নিয়ে আপনি কাজ করেন, কিন্তু একটা প্রবলেমকে আপনি যে প্রবলেম হিসেবে অ্যাড্রেস করবেন, সেই প্রসেসটা কিন্তু আপনাকে বলে দেওয়া হয় না। তা আমরা চেষ্টা করেছি একটা প্রবলেমকে ওয়েল আর্টিকুলেশন কিভাবে করা যায় সেই জিনিসটা এখানে দেওয়ার জন্য। আমরা একটা রিসার্চ প্রবলেম দেওয়ার পরে আমরা চলে আসব রিসার্চ কোশ্চেন। আমি যে রিসার্চ কোশ্চেনটা লিখবো এটা ফানেল শেপ হবে। ফানেল শেপ হচ্ছে কি, আমার একটা বড় ধরনের জিনিসকে, টাইটেলকে আমি ন্যারো করে ছোট ধরনের একটা ন্যারো এরিয়াতে কাজ করব। আমি কিন্তু একটা ব্রড এরিয়াতে কাজ করতে পারবো না, ডিউ টু মাই টাইম কনস্ট্যান্ট, রিসোর্স কনস্ট্যান্ট, ডিউ টু মাই লট অফ চ্যালেঞ্জেস। এই চ্যালেঞ্জেস গুলোর জন্য আমরা একটা ছোট এরিয়াতে, আর রিসার্চ কিন্তু ওভারঅল ব্রড এরিয়াতে হয় না, ছোট এরিয়াতে কাজ করবেন। এই যে দেখেন একটা প্রবলেমকে কিভাবে আপনি রিসার্চ কোশ্চেনে কনভার্ট করবেন, আমরা যদি ডান পাশে দেখি, দেখেন বলছে টু ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ আউটকাম। আপনি ম্যাটারনাল হেলথ আউটকামটাকে ইমপ্রুভ করতে চাচ্ছেন। আপনার রিসার্চ প্রবলেমের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ কমিউনিটি বেসড ইন্টারভেনশন অন ম্যাটারনাল হেলথ আউটকাম ইন রুরাল এরিয়াস। তাহলে এই যে একটা ফানেলিং করে আপনি
একটা ব্রড এরিয়াকে একটা ন্যারো এরিয়াতে নিয়ে আসবেন। আমি মনে করছি এই রিসার্চ কোশ্চেনে আপনাদের এই জিনিসটা খুব কাজে লাগবে। এবং আপনারা জানেন এই রিসার্চ কোশ্চেনটাই কিন্তু আমার রিসার্চ অবজেক্টিভ। আর রিসার্চ অবজেক্টিভে আমরা জানি যে স্মার্ট ক্রাইটেরিয়া হতে হয়। স্মার্ট ক্রাইটেরিয়ার মধ্যে আমরা বলি এটা এসতে বলি আমরা, এটা স্পেসিফিক হবে, মিজারেবল হবে, অ্যাচিভেবল হবে এবং এটা রিলেভেন্ট হবে, টাইম বাউন্ড হবে। এটা হচ্ছে রিসার্চ অবজেক্টিভ। আর রিসার্চ প্রবলেমটা কি হবে? আমরা বলি ফাইনার, আমরা বলি এটা ফিজিবল হবে, ইন্টারেস্টিং হবে, নোবেল হবে, এথিক্যাল হবে এবং রিলেভেন্ট হবে। আপনারা যারা একটু নোট নিতে চাচ্ছেন চাইলে আপনারা রিসার্চ প্রবলেম ফাইনার ক্রাইটেরিয়া আর রিসার্চ কোশ্চেনের রিসার্চ অবজেক্টিভ স্মার্ট ক্রাইটেরিয়া কমপ্লাই করতে হবে। দেন আমরা চলে আসছি লিটারেচার রিভিউ। আপনারা জানেন যে এই লিটারেচার রিভিউ দিয়েই কিন্তু আমরা আমাদের আইডিয়া গুলো নিয়ে থাকি। এখন লিটারেচার রিভিউ করার ক্ষেত্রে আপনি আমাদের অনেকে হয়তো পেপার আর্টিকেলকে কোট করে সাইটেশন করেন না, আপনি সেমিনাল আর্টিকেল 10 থেকে 15টা লাস্ট 5 ইয়ার্সের যেগুলো হাই ইম্প্যাক্ট জার্নালে কাজ হয়েছে, যেমন আপনার ডেটাবেস গুলো যেমন স্কোপাস ইন্ডেক্স, ওয়েব অফ সায়েন্স, পাবমেড বা মেডলাইন বা আপনার জেস্টোর, এরকম যে ডেটাবেস গুলা খুবই স্ট্রং, বা কক্রেন লাইব্রেরি, জেবিআই, যে ডেটাবেস গুলোতে স্ট্রং হাই ইম্প্যাক্ট সেমিনাল আর্টিকেল, ওইসব আর্টিকেল থেকে আপনি 10-15টা আর্টিকেল নিয়ে লিটারেচার রিভিউ করবেন। দেন ইউ উইল গেট দ্য সাম আইডিয়া রিগার্ডিং ইউর রিসার্চ। তারপরে আপনি প্রেজেন্ট স্টেট অফ নলেজ, আপনার এখনকার স্টেট অফ নলেজটাকে লিখবেন, নোন আননোন ইস্যুটাকে লিখবেন, কোনো কন্ট্রোভার্সি থাকলে লিখবেন, রিসার্চ গ্যাপটাকে আইডেন্টিফাই করবেন। কারণ আপনার কাজই হচ্ছে ইউ আইডেন্টিফাই দ্য রিসার্চ গ্যাপ ফর টু ফিল আপ দ্য রিসার্চ গ্যাপ। রিসার্চ গ্যাপটাকে ফিল আপ করবেন। তারপরে রিসার্চ গ্যাপটা দেখছেন কোনো কনফ্লিক্ট কন্ট্রোভার্সি আছে কিনা, কোনো উইকনেস আছে কিনা, কোনো লিমিটেশন আছে কিনা, হোয়াই ইট ম্যাটার্স। আপনি এমন হইতে পারে যে থিওরিটিক্যাল তার লিমিটেশন আছে, মেথোডোলজিক্যাল লিমিটেশন আছে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের লিমিটেশন আছে, ওই লিমিটেশনটাকে অ্যাড্রেস করেও আপনি রিসার্চ করতে পারেন। আপনার লিটারেচার রিভিউতে আমি সাজেস্ট করব গুগল স্কলার থেকে বাদ দিয়ে আপনি একেবারে যে ভালো ডেটাবেস গুলো আছে, ইস্টাবলিশড 5-7টা ডেটাবেস থেকে যেখানে সেমিনাল আর্টিকেল গুলো পাবলিশড হয়, ওইসব আর্টিকেল দিয়ে আপনি আপনার রিসার্চের লিটারেচার রিভিউটা করবেন, যে রিভিউর মাধ্যমে আপনি একটা ভালো নলেজ জেনারেট করতে পারবেন, গ্যাপ গুলোকে আইডেন্টিফাই করবেন, তারপরে সেই গ্যাপকে আপনি ফিল আপ করতে পারবেন। এখানে আমরা চলে আসছি আমাদের ফোকাস, আমরা কি কি প্রবলেমে ফোকাস করব: ডিজাইন, স্যাম্পল, মেথড, মেজারমেন্ট, অ্যানালাইসিস। অ্যানালাইসিস পার্টটা যেহেতু আমি পিছনেও বলেছি যে কিভাবে আপনি অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল টেকনিক এবং ডেটা ইন্টারপ্রিটেশন করবেন, এখানে আপনাকে ফোকাস করতে হবে। তারপরে আমরা আসছি এখানে হচ্ছে আপনার যে রেশনালিটা, যে কিভাবে আপনি প্রবলেমটাকে জাস্টিফিকেশন করবেন, রেশনাল অফ দি স্টাডি অথবা জাস্টিফিকেশন অফ দি স্টাডি। তারপরে প্রিভিয়াস রিসার্চের রিলিভেন্সি দেখতে পারেন, নোভেলিটি দেখতে পারেন, অরিজিনালিটি দেখতে পারেন, অ্যাডভান্সমেন্ট দেখতে পারেন। যদি আপনার এখানে রিলিভেন্সি থাকে, নোভেলিটি থাকে, অরিজিনালিটি থাকে, অ্যাডভান্সমেন্ট থাকে, দেন ইউ উইল গো টু ইউর ফার্দার স্টাডি। কি কি আমরা অ্যাভয়েড করব? কমপ্লিট লিটারেচার রিভিউ আমাদের দরকার নাই, ডিটেইল রিসার্চ ডিজাইন দরকার নাই, হার্শ ক্রিটিক অফ আদার স্টাডিজ দরকার নাই, কোট ফ্রম টেক্সট বুক দরকার নাই, সাব হেডিং দরকার নেই। আমরা তারপরে যে সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিস করব, আমরা দেখাবো কিভাবে ডেটাবেস থেকে সার্চ স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি বুলিয়ান ওয়ার্ড দিয়ে কিভাবে আপনি অ্যাডভান্স টেকনিকে সর্টিং করতে পারেন। এজন্য আমি আজকে এই জায়গাটায় অনেক বিস্তারিত ইলাবোরেট করছি না। রিভিউ লিটারেচার টোটাল এটা হচ্ছে আমাদের ওভারভিউ অফ দি রিভিউ লিটারেচার। তারপরে আমরা এখন চলে আসছি মেথোডোলজি। আমাদের পরের পার্ট হচ্ছে মেথোডোলজি। মেথোডোলজি আমরা কেন ফোকাস করছি? কারণ এই মেথোডোলজিটা ইটসেলফ রেপ্লিকেবল হবে অথবা রিপ্রোডিউসিবল হবে।
আমরা এখানে স্টাডি ডিজাইন দেখবো, স্যাম্পল দেখবো, ডেটা কালেকশন দেখবো, ডেটা অ্যানালাইসিস দেখবো, তারপরে আমরা স্যাম্পল সাইজ স্যাম্পলিং দেখবো, ইন্টারভেনশন দেখবো, আরসিটি কিভাবে র্যান্ডমাইজ করবো সেটা দেখবো। আমরা এখানে যদি আমরা এক্সপেরিমেন্টাল করি, ক্লিনিক্যাল ট্রায়ালের রেজিস্ট্রি গুলো দেখবো, কিভাবে ক্লিনিক্যাল ট্রায়াল হয়। যদি আমরা ক্লিনিক্যাল ট্রায়াল আরসিটি করতে চাই, নন আরসিটি করতে চাই, অথবা ফিল্ড ট্রায়াল, কমিউনিটি ট্রায়াল করতে চাই, আমরা এখান থেকে দেখবো। এটা অল অ্যাবাউট ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে, এক্সপেরিমেন্টাল স্টাডি। তারপরে আমরা রিসার্চ প্রসেসে ভেরিয়েবল গুলোকে আমরা কিভাবে মেজার করব, ডেটা কালেকশন মেথডটা কেমন হবে, টুলস টেকনিক কি হবে, আমার যদি কোনো ইফ নিডেড অপারেশনাল ডেফিনিশন থাকে, অথবা আমার যদি ব্লাইন্ডিং প্রসেসটা থাকে, আমরা যদি সিঙ্গেল ব্লাইন্ডিং, ডাবল ব্লাইন্ডিং, ট্রিপল ব্লাইন্ডিং পর্যন্ত করতে হয় ফর দা আমরা আনবায়াস স্ট্র্যাটেজির জন্য, কিভাবে আমরা এই ব্লাইন্ডিং গুলো করব। তারপরে আমরা স্টাডি ওভারভিউতে আমরা টোটাল স্টাডিটা নিয়ে আমরা স্টাডি প্রসিডিওর কি হবে, কোনো ল্যাব মেথড বা ইনভেস্টিগেশন আছে কিনা, আইআরবি আমাদের এথিক্যাল পার্সপেক্টিভ, ডেটা প্রসেসিং এবং আমাদের অ্যানালাইসিস করতে হবে। তারপরের পার্টটাতে আমরা কোয়ালিটি এসুরেন্স করব, যে আমরা যদি বায়াস থাকে সে বায়াসটাকে কিভাবে আনবায়াস করব। এখানে আমাদের ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি দেখব, কনফাউন্ডিং ভেরিয়েবল গুলোকে আমরা কিভাবে ডিভাইসিং স্ট্র্যাটেজিতে কনফাউন্ডিং এই ভেরিয়েবল গুলোকে অ্যাড্রেস করতে পারি। আমরা ম্যাচিং করব, ম্যাচিং করেও আমরা এটাকে আনবায়াস করতে পারি কোয়ালিটি এসুরেন্স পারপাস। এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস প্ল্যান। অ্যানালাইসিস প্ল্যানের জন্য আমাদের সেপারেট অনেকগুলো ওয়েবিনার হবে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুলস এর উপরে। এটা আমাদের যে ইসমাইল আছে, লিড রিসার্চার সেন্টার ফর বায়ো হেলথ রিসার্চ, সে এই পার্টটাতে আমাদের অ্যানালাইসিস প্ল্যানকে বিভিন্ন সময় এটা দেখাবে। তবে আপনি অ্যানালাইসিসের সময় মনে রাখবেন, অ্যানালাইসিসে কিন্তু ম্যান বিহাইন্ড দ্য মেশিন। আপনি শুধু অ্যানালাইসিসকেই ফোকাস না করে এটার পিছনের যে ব্যাকএন্ডের কাজগুলো, তার ইন্টারপ্রেটেবিলিটি, তার ভ্যালিডিটি, তার রিলায়েবিলিটি, তার কজালিটি, তার বায়োলজিক্যাল পসিবিলিটি, এগুলো ছাড়া আপনি কিন্তু একটা মেকানিক্যাল অ্যানালাইসিস প্ল্যান করলে আপনার ইট ডাজন্ট মেক সেন্স। আপনাকে অবশ্যই তার পিছনের যে অ্যানালাইসিস গুলো বা প্রিডিক্টিবিলিটি গুলো আপনাকে জেনে নিতে হবে। হ্যাঁ, আপনার হয়তো এইখানে পার্টিকুলার টপিকসে কন্টেন্টে চ্যালেঞ্জ থাকতে পারে, আপনি তখন একজন স্ট্যাটিস্টিক্যাল বা ম্যাথমেটিশিয়ান বা একটা ইকোনোমেট্রিশিয়ানের পরামর্শ নেবেন, বা আমরা যে প্ল্যাটফর্ম দিচ্ছি আপনার কোনো পার্টিকুলার ইস্যু হইলে আপনি কোয়ারি দিবেন, আমরা সেটা সলভ করব। স্ট্যাটিস্টিক্যাল মেথড অ্যানালাইসিসে আমি ডিটেল যাচ্ছি না। স্ট্যাটিস্টিক্যাল মেথড ডিসক্রিপটিভ, ইনফারেন্সিয়াল, আমরা বলছি ইকোনোমেট্রিক্যাল, কিভাবে টেস্ট গুলো করবো, এখানে প্যারামেট্রিক, নন প্যারামেট্রিক টেস্ট আছে, এখানে অনেক স্ট্যাটিস্টিক্যাল ইস্যু আছে, এটা আমরা আবার হয়তো কোনো অন্য একটা সেশনে করব। আমরা ইথিক্যাল কনসিডারেশনে, আমাদের ইথিক্যাল কনসিডারেশনের যে মূল কাজ, আমরা আলটিমেটলি কি করব না, কারো ক্ষতি করব। আমি এখানে আপনাদের সাথে একটা শেয়ার করতে চাই। আপনারা জানেন যে ল্যাটিন জুরিসপ্রুডেন্সের একটা খুব ল্যাটিন ওয়ার্ডে একটা ভালো প্রভাব আছে, যেটাকে বলে যে ফিয়াট জাস্টিশিয়া রুয়াট কাইলো, যে জাস্টিস শুড বি ডান ইভেন দো হেভেন ফলস। স্বর্গ যদি ভেঙে পড়ে, আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ইথিক্যাল কনসিডারেশনের ঠিক সেম, আপনি কারো ডু নট হার্ম আদার্স, আপনি রিসার্চ করবেন কিন্তু কারো কোনো ক্ষতি করতে পারবেন না, কারণ ইউ আর ডুইং রিসার্চ ফর দ্য ওয়েলবিং অফ দি সোসাইটি, ফর দ্য ওয়েলবিং অফ দি হিউম্যানিটি। সো ইন দ্য নেম অফ রিসার্চ ইউ কুড নট হার্ম দ্য পিপল, এটা ইউ অলওয়েজ কিপ ইন ইউর মাইন্ড। দেন আমরা রিসার্চ ইথিক্সের কিছু প্রিন্সিপাল থাকবে, তার প্রাইভেসি থাকবে, কনফিডেন্সিয়ালিটি থাকবে, অ্যানোনিমিটি থাকবে, সে নাম প্রকাশ না করতে পারে অ্যানোনিমাস সোর্সে, তার যদি কোনো রিস্ক হয় তার কম্পেনসেশনও দিতে হতে পারে, এটা ইট শুড বি নন এক্সপ্লয়টেশন হবে, কোনো ইনডিউসমেন্ট করা যাবে না, জোর করা যাবে না, কোয়ালিফাইড এন্ড কম্পিটেন্ট রিসার্চার হবে, নো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে না, যে আমি ক্ষতি করে ভালো করব এমন হবে না, এটা একেবারে ইটস এন্ড অ্যাবসলিউটলি এটা ওয়েলবিং অফ দি হিউম্যানিটির জন্য হবে। এথিক্যাল কনসিডারেশন, আপনি protection of the interest, rights of the participant, appraisal of the study, subject about the study,
ফ্রিডম টু উইথড্র, ইনফর্ম রিটেন কনসেন্ট আপনাকে নিয়ে নিতে হবে, রিটেন কনসেন্ট তাকে উইথড্র করার ফ্রিডম দিতে হবে, দেন আপনি এথিক্যাল কনসিডারেশনটা ফলো করবেন। ওয়ার্ক প্ল্যান এন্ড টেন্টেটিভ বাজেট, এগুলো আসলে খুব বেশি কথা বলার কিছু নাই। এগুলো আপনার একটা জ্ঞান চার্ট আছে, জ্ঞান চার্টে করলে আপনি আপনার টোটাল কাজের প্ল্যানটাকে ঠিক করে নিতে পারবেন। জ্ঞান চার্ট বলি আমরা এটাকে। বাজেট ডিটেইলিং সেম, আপনি টোটাল প্রতিটা পয়েন্টে পয়েন্টে আপনার যখন গ্র্যান্ট বা ফান্ডেড রিসার্চ হবে আপনি এটাকে মেনশন করবেন। স্টাডি অ্যাক্টিভিটিসে আপনি ওভারভিউতে অ্যানালাইসিস, রিপোর্ট রাইটিং, ডিসিমিনেশন, মিসেলেনিয়াস। আমরা শুধু রিসার্চ করেই আমরা ডিসিমিনেশন অথবা রিপোর্ট পাবলিশ না করে আমরা এই ক্ষান্ত থাকবো না। শুধু আমরা যে রিসার্চ করলাম আমার ম্যানুস্ক্রিপ্ট আছে না, আমরা ইন্টারন্যাশনাল রিসার্চ কমিউনিটি প্ল্যাটফর্মে আমি এটাকে রিসার্চ কমিউনিকেশনের মতো ক্যাপাবিলিটি অর্জন করব। এই ক্যাপাবিলিটি হবে পাবলিশড আর্টিকেল অথবা পলিসি ডায়ালগ, পোস্টার প্রেজেন্টেশন, পলিসি ব্রিফ, যে কোনো ফরম্যাটে আমরা করব। দেন হচ্ছে আমাদের একটা টেন্টেটিভ বাজেটের একটা ফরম্যাট, এটা আমার একটা এসএসআরসি তে অ্যাপ্লিকেশন করেছিলাম, সেখান থেকে একটা ফরম্যাট আমি দেওয়ার চেষ্টা করেছি, এটা কাস্টমাইজড করে নেবেন। আর রেফারেন্সে আপনারা জানেন এখন অনেক ভালো ভালো সফটওয়্যার আছে, মেন্ডেলি, জোটেরো, নোটপ্যাড, অনেক কিছু আছে। আপনি চাইলে যে কোনো একটা সফটওয়্যারকে নিয়ে আপনি অটোমেটিক্যালি আপনি প্রপার সাইটেশন করতে পারবেন, সেটা হার্ভার্ড স্টাইল হোক, ভ্যানকুভার অথবা অ্যাপিএ স্টাইল, আপনি অটোমেটিক্যালি সেই সাইটেশনটা করবেন। আপনি আপনার রিসার্চের প্রতিটা এভিডেন্সকে প্রপার সাইটেশন করবেন, কারণ এছাড়া আপনাকে ইন্টারন্যাশনাল প্লেজারিজমে কিন্তু আপনি ডিটেক্টেড হয়ে যাবেন। আর যখন একবার প্লেজারিজমে ডিটেক্টেড হবে তখন আপনার একাডেমিক যে ইন্টিগ্রিটি সেটা আপনার ইন্টারন্যাশনাল প্রফেশনাল এরিয়াতে এটা ড্যামেজ করবে আপনার ইমেজকে। রেফারেন্সে এই হচ্ছে আমার ওভারঅল একটা গ্লিমসেস অফ দি রিসার্চ প্রপোজাল ছিল। আমি আশা করছি এখানে অনেক বড় বড় এক্সপার্ট ছিলেন এবং এই রিসার্চের উপরে হয়তো আরো আপনারা অনেক ভালো জানেন। তা আমি চেষ্টা করেছি যারা নিউ ফাইট, আর্লি এবং মিড লেভেল রিসার্চার তাদেরকে আমি শেয়ার করতে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমি এখন চেষ্টা আচ্ছা, স্যারকে অসংখ্য ধন্যবাদ আজকে খুব তার ব্যস্ততার মধ্যে দিয়ে সময় বের করে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। উনি সুন্দর একটা ব্রিফ করেছে। এখন ওভারঅল আমাদের সেশন সম্পর্কে আপনাদের কোনো কোয়ারি আছে কিনা, কোনো কোশ্চেন আদার্স থাকলে আমাদেরকে বলতে পারেন, আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি।
ইসমাইল, সরি ফর মাই টেকনিক্যাল গ্লিচ। কারো যদি কোনো কোয়ারি থাকে, হ্যাঁ। হুম হুম এই রিসার্চ প্রপোজাল সম্পর্কে, হাউ টু রেট এ রিসার্চ প্রপোজাল ফর সায়েন্টিফিক রিসার্চ প্রজেক্ট, এই সম্পর্কে আর আমাদের ওভারঅল সেশন সম্পর্কে আপনাদের কোনো ওপিনিয়ন, মতামত বা কোনো কোশ্চেন থাকলে আপনারা সেটা আমাদেরকে করতে পারেন। আমরা আচ্ছা, আমাদের এখানে কি আয়েশা আক্তার আছে ম্যাথমেটিক্স এর উপরে? একটু যদি আয়েশা আক্তার কিছু আমাদেরকে শেয়ার করে, অ্যাভেলেবেল আছে? আচ্ছা, আমাদের সাথে আছে নৌসিন শুভা আপু, উনি গ্লোবাল হেলথ নিয়ে কাজ করেন বিউপি তে। আপু, কিছু যদি আপনার ইনসাইট শেয়ার করতে চান। নৌসিন আপু, ওভার টু ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, এন্ড সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক সুন্দর একটা সেশন ছিল ভাইয়া, যদিও আমি প্রথম থেকে থাকতে পারিনি, বাট আমি যতটুকু দেখেছি, মানে আমার কাছে মনে হয়েছে যে একটা প্রপোজাল ডেভেলপ করার জন্য বা একটা রিসার্চের মেথডস কি কি লাগবে সবগুলো আপনি খুব সুন্দর করে উঠিয়ে নিয়ে আসছেন। আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো একটা সেশন ছিল। আমি যেমন নতুন নতুন রিসার্চ প্রপোজাল লিখি বা রিসার্চে কাজ করি, হ্যাঁ, and সেই সাথে আমি আমার জুনিয়রদেরকে একটু টিমে মোটামুটি একটু মেন্টর করি। আমার কাছে মনে হয়েছে যে আমি আপনার থেকে অনেক কিছু শিখেছেন, আমি বরাবরই আপনার থেকে অনেক কিছু শিখি, যেহেতু আপনার সাথে আমার কাজ হয়েছে বা একই গ্রুপে ছিলাম আমরা। তো ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সেশন নিয়ে আসার জন্য। এবং আমি এখানে দেখলাম যে পরবর্তীতে মনে হয় আরো কিছু সেশন হবে। আপু, থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ আমাদেরকে এনকারেজ করার জন্য। ইউ আর ডুইং এক্সিলেন্ট রিসার্চ ইন গ্লোবাল হেলথ। আমরা আপনার কোঅপারেশন চাচ্ছি। আয়েশা আক্তার, আয়েশা আক্তার যদি কিছু শেয়ার করতে চায় ম্যাথমেটিক্স পার্সপেক্টিভে রিসার্চের ভূমিকা। Assalamu alaikum. Thank you, first of all. It's very interesting and knowledgeable performance and অনেক সুন্দর, অনেক ভালো। মানে রিসার্চের জন্য অনেক কিছু শেখার জন্য যা যা দরকার আমাদের সবটাই আমার মামা ডক্টর আলী খন্দকার আমাদেরকে দিয়েছেন। সেটার জন্য খুবই খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, কারণ তার কাছ থেকে ম্যাথমেটিক্স এর অধিকাংশ সময় আমি অ্যাসিস্ট্যান্স নিয়ে থাকি। আমাদের সাথে আছেন সাইকিয়াট্রিতে কাজ করা ডক্টর এমডি সাইফুল আলম, আমার ফ্রেন্ড। প্লিজ, দ্য ফ্লোর ইজ ইউরস। ডাক্তার এমডি সাইফুল আলম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর এলাহিকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। দারুণ একটা প্রোগ্রাম হয়েছে। বিশেষ করে স্লাইড শো যেটা হয়েছে, স্লাইড শোতে এমন ভাবে মোটামুটি সবগুলা তথ্য চলে আসছে যেটা হলো যারা নিউকামার, তাদের জন্য খুবই ভালো একটা স্লাইড। এজন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যে উদ্যোগটা নেওয়া হয়েছে গ্লোবালি এবং বাংলাদেশ পার্সপেক্টিভে, এটা আসলে বাংলাদেশের জন্য সময়ের দাবি। তো এর সাথে যারা সংযুক্ত আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আরো আছেন রাকিব সাহেব। আপনি কি আছেন রাকিব সাহেব, বিডি মেডিকেল রিসার্চ? রাকিব সাহেব নাই আমাদের সাথে। একটু এই এখন যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হয়ে কিছু বলতে চান, প্লিজ, দ্য ফ্লোর ইজ ওপেন ফর অল। একটু শর্ট করে করে, যেহেতু অনেক রাত হয়েছে, আমরা 11:30টার মধ্যেই ক্লোজ করে দিব। আপনাদের কোনো ওভারঅল কোশ্চেন্স, কমেন্টস এন্ড থটস, প্লিজ ফিল আচ্ছা, ফ্রি শেয়ার উইথ আস। আমি একটু বলতে চাই। জি জি জি। মানে আমি একটু আর্লি লিভ করবো, আমার আরেকটা মিটিং আছে। তো আমি যেটুকু শুধু আমাদের আর্লি বার্ড রিসার্চার যারা, তাদের জন্য শুধু একটাই রেকমেন্ডেশন, যে আজকের ফার্স্ট সেশনে হয়তো সবগুলো ডক্টর এলাহি যা
আমাদের জন্য যে যে প্রেজেন্টেশনটা দিয়েছেন, ইটস রিয়েলি রিয়েলি সো হেল্পফুল অ্যান্ড রিসোর্সফুল টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক অফ রিসার্চ অ্যান্ড হাউ টু রাইট প্রপোজাল। সো আপনারা যদি প্রথম অবস্থায় সবকিছু ক্যাচ না করতে পারেন, ইউ ক্যান গো অ্যান্ড সি দ্য রেকর্ডিং এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড ট্রাই টু রিয়েলাইজ হিজ ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড। কারণ হচ্ছে আপনার যেমন একটা ক্যাচি আর্টিকেল, একটা ক্যাচি টাইটেল আপনি কিভাবে লিখবেন, তারপর কিভাবে আপনি রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করবেন, এগুলো এগুলো মানে এটা প্র্যাকটিস টু ডেভেলপ দিস থিংস। মানে এত সহজে এটা ডেভেলপ হয় না, এবং এটা রিয়েলাইজও প্রথম একটা সেশনে রিয়েলাইজও করা যায় না যে আমি কিভাবে একটা আর্টিকেল মানে হেডিংটা আমি কিভাবে লিখবো। এটা অনেক সময় হয় যে আমার পুরো রিসার্চ প্রপোজাল ডেভেলপ করার পরেও আমরা চেঞ্জ করি যে রিসার্চ, হ্যাঁ, আর্টিকেলটা কি হবে। তো সেটাই। এছাড়া খুব সুন্দর সেশন, আর্লি রিসার্চারদের জন্য খুবই হেল্পফুল। আর ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর সবার সাথে যুক্ত হতে পেরে আমিও মানে বেশ সম্মানিত এবং আনন্দিত। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আপনার প্রেজেন্সি আমাদেরকে ইন্সপায়ার করেছে, এবং আপনি আমেরিকা থেকে ডক্টরাল স্টুডেন্ট হিসেবে, রিসার্চার হিসেবে আমাদের অনেককে এখানে ইন্সপায়ার করছেন। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। জি, এখন অন্য কেউ যদি কিছু বলতে চান প্লিজ। আমাদের নতুন যারা আছেন একটু যদি কিছু শেয়ার করতে চান প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, অ্যাগেন তাসিন স্যার। জি, আপনার প্রেজেন্টেশনটা খুবই ইনফরমেটিভ ছিল। আসলে ওয়েবিনারের মধ্যে হচ্ছে এত সুন্দর ওয়েবিনার আসলে আমি আর আগে মেবি করিনি। তো স্যার, আর হচ্ছে এটার ভিতরে ওভারভিউ যদি বলি, সবকিছু চলে আসছে। তো নেক্সট স্যার আপনার যেই সেশন গুলো হবে, বা হচ্ছে আমাদের যদি সরাসরি যদি কাজ করার সুযোগ হয়, তাহলে হচ্ছে আরো বেটার হতো। আপনি তাসিন, থ্যাংক ইউ। আপনি আমাদের প্ল্যাটফর্ম যেটা চ্যাট বক্সে শেয়ার করেছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্লোবাল হেলথ এন্ড পলিসি রিসার্চ নেটওয়ার্ক, যুক্ত থাকেন, আমরা আপনাকে পিক করে নিব। আমরা ওয়েবিনার থেকে ফিজিক্যালি আমরা এইগুলো আস্তে আস্তে কন্ডাক্ট করবো সেশনগুলো। থ্যাংক ইউ আপনাকে। জি আর স্যার। কেউ আছেন প্লিজ? ইসমাইল, তোমার পরিচিত যারা আছে তুমি একটু ওনাদেরকে ইনভাইট করো, আমি তো আসলে খুব বেশি চিনছি না কাউকে। এখানে শারমিন কাবির আপু আছেন, আপনি যদি কিছু বলেন আমাদের উদ্দেশ্যে। আর আর যদি কোনো প্রশ্ন না থাকে ইসমাইল, তোমার হ্যাঁ, ফিনিশিং বক্তব্য দিয়ে আমরা তাহলে এই হ্যাঁ, স্লাইডটা আমরা, যেটা গ্লোবাল হেলথ এন্ড পলিসি রিসার্চ নেটওয়ার্কে যারা কানেক্টেড হবেন আমরা শেয়ার করে দিব, ওইখানেই পাবেন। হ্যাঁ ইনশাল্লাহ। ইসমাইল, হ্যাঁ, ওভার টু ইনশাল্লাহ। ইউ। আচ্ছা, ঠিক আছে। আর আপনাদের কোনো কোশ্চেন বা থট থাকলে আমাদেরকে বলতে পারেন, বা ওভারঅল প্রসেস সম্পর্কে, যে আমরা রিসার্চ প্রপোজালটা কিভাবে, আর আজকের সেশন সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে এটা বলতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা 1 মিনিটের মধ্যে সেশনটা ক্লোজ করে দেবো ইনশাল্লাহ। আর রেকর্ডিংটা যে আমরা চ্যাট বক্সে যেটা দিয়েছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক, সেখানে দেওয়ার চেষ্টা করব। সো আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে আমাদের রেকর্ডিংটা নিতে পারবেন, আর ওভারঅল সেশনের ম্যাটেরিয়ালস যেটা আছে সেটা। ভাইয়া, তাহলে আমার মনে হয় না আর কারো কোনো কোশ্চেন আছে, তাহলে আমরা শেষ করে দিই। হ্যাঁ, ইসমাইল, থ্যাংক হ্যাঁ, ইউ। হ্যাঁ, তোমার সেন্টার ফর বায়ো হেলথ রিসার্চ কে এত সুন্দর একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করার জন্য থ্যাংক ইউ ইসমাইল। হ্যাঁ, এবং এই যে এত রাতে যারা আছেন সবাইকেই ধন্যবাদ, এবং আই এম সো গ্রেটফুল টু অল অফ ইউ। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা শেষ করে দিলাম।